পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি 10 হই, পজিটিভ এনার্জি আমার 90-তে নিয়ে যাবে। একটা ক্লাসে আমি যখন দেখছি যে আমার ক্যামেরাতে 15,900 মানুষ ক্লাস করছে, হিউজ নাম্বার। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পুরো পরিচয়, আমি যা কিছু অ্যাচিভ করেছি, আমার সবকিছু রুট ছিল ওই বন্দিপাশা জার্নিটা এবং ওই সময়ের জার্নিটা। ওই যে 100-তে 100 পাওয়া ব্যাপারটা ছিল না আমার মধ্যে, বাট 100-তে 100 পাওয়ার জন্য যে প্রমিজিং ক্যারেক্টার, সেটা আমি ছিলাম। কোচিং এ বই রেখে আমি পালাই গেছি, পাশের জেলাতে ক্রিকেট খেলতে চলে গেছি। আমি যেই গোলে, যেই কনসেপ্টে, যেই ভিশনে আমি অবসেসড, সে সমানভাবে যদি অবসেসড হয়, তাইলেই সে কেবল তোমার কো-ফাউন্ডার। মা বাবা আসলে সন্তানের গোল সেট করে সেটা দিয়ে, যেটা সে নিজের লাইফে করতে পারে না। আমি ঠিক যেখানেই থাকি না কেন, আমি তো পৃথিবীর কোনো একটা জায়গায় আছি। তার মানে সেখানে থেকে আমি কোন রাষ্ট্রে আছি সেটা চিন্তা না করে আমি গ্লোবালি কোনো একটা জায়গাতে আছি। আজকে যেই ধারণাটা নিয়ে আমি বিজনেসটা শুরু করছি কিংবা কোনো একটা কাজ শুরু করছি, কালকে যে চেঞ্জেসটা আসছে গ্লোবালি, সেইটা আমি অ্যাডপ্ট করতে পারছি। কিন্তু যে কোনো একটা কোম্পানি বিল্ড করতে গেলে একদম ফার্স্ট থিং হচ্ছে। সো আজকে আমাদের সাথে উপস্থিত আছে মোহাম্মদ আব্দুর রহমান। সে হচ্ছে বন্দি পাঠশালার ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর, অ্যান্ড ড্রিম স্কুল এর ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর। অ্যাট দ্য সেম টাইম তার একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিও আছে, কাটপাই অ্যাপারেলস লিমিটেড। সো আব্দুর রহমানের লাইফের চ্যালেঞ্জেস এবং আমাদের আমাদের বয়সী যারা আমরা আছি, আমাদের লাইফের যেসব জায়গায় আমাদের কাজ করতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আব্দুর রহমানের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুর রহমান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে ইনভাইট করার জন্য এবং এমন একটা অপরচুনিটি দেওয়ার জন্য যে মানে আপনার সাথে বসে কথা বলতে পারছি। আপনি আমার ইউনিভার্সিটির বড় ভাই এবং আপনাকে লম্বা সময় ধরে ফলো করে আসছি। সো এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জানতে চাচ্ছিলাম তোমার চাইল্ডহুড সম্পর্কে। হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড? আমার ছোটবেলা কেটেছে অনেক ব্রেকডাউনের ভেতর দিয়ে। একদম ছোটবেলায় যে পুরো লাইফের স্বপ্ন সাজিয়ে ফেলেছি, বড় হয়ে কি করব, সেটা একদম ছোটবেলায় যে ফিক্স করেছিলাম তা না। যেমন ছোটবেলায় এমন ইচ্ছা করতো যে বড় হয়ে ক্রিকেটার হব, আবার এমন ইচ্ছা করতো যে পাইলট হব, আবার এমন ইচ্ছা ছিল যে আম, বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। হুম অনেকগুলো স্বপ্ন, একটার পর একটা স্বপ্ন দেখা, বাট আমার মনে হয় ম্যাক্সিমাম আমরা যারা ছোটবেলায় আম, মানে ছোটবেলায় বড় বয়সে যে কি করব সেটা হুম নিয়ে হুম হুম। সবারই এরকম মানে বিভিন্ন নানান রকম কালারফুল জিনিসপত্র ছিল। ছিল। সো আমার ক্ষেত্রে আসলে ব্যতিক্রম হয়নি। হুম তো ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তে যেতাম, প্রাইমারি স্কুলে যখন ভর্তি হই, তখন আহ, আমার ক্ষেত্রে আসলে এরকম হয়েছে যে মানে সবাই বলতো কিনা জানি না, বাট যে কোনো ক্লাসে আসলে ওই যে গতানুগতিক বলে না যে রোল এক হয়ে যাওয়া, হুম সেটা হুম আমার ক্ষেত্রে আসলে হয়েছে। হুম যে 1 2 3 4 5-এ ক্লাসের রোল এক হওয়া হুম এবং ওই যে 100-তে 100 পাওয়া ব্যাপারটা ছিল না আমার মধ্যে, বাট যেটা ছিল যে 100-তে 100 পাওয়ার জন্য যে প্রমিজিং ক্যারেক্টার, সেটা আমি ছিলাম। যে হ্যাঁ, ও পাবে। হুম যেমন আমাদের কোচিংয়ে একটা কুইজ কুইজ প্রতিযোগিতা হলো। হুম তো ছোটবেলায় আসলে আইকিউ নিয়ে কতটুকুই বা নলেজ থাকে, হুম কিন্তু আমি একটা মজার বিষয় দেখলাম যে তখন আমরা 4 বা 5-এ পড়ি সম্ভবত, যে বলছে যে ওই ছেলেটা কুইজ কুইজে ফার্স্ট হবে। আচ্ছা অথচ আচ্ছা। মানে তখন একটা প্রশ্নের কথা মনে পড়ছে যে শ্রীলঙ্কার আহ, প্রধানমন্ত্রী কে ছিলেন। তো আমি হুম ক্লাস 4 5 একটা ছেলে, বাচ্চা ছেলে, আমি হুম কিভাবে জানবো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি? হুম অথচ তারা আমাকে সেই প্রমিজিং মনে করেছে যে ও প্রথম হবে এবং সৌভাগ্যক্রমে আমি সেই কুইজ কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়ে যাই। হুম সো আচ্ছা। আমার এই মুহূর্তে ছোটবেলায় যতটুকু মনে পড়ছে যে 100-তে 100 পাওয়ার মতো ওই যে গদ বাঁধা টাইপের ছেলে আমি ছিলাম না। হুম ক্লাসে একরোল ছিল, হুম বাট ডিফারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি খুব প্রমিজিং ক্যারেক্টার ছিলাম। সো আমার মনে হয় যে সেই চাইল্ডহুডটাকে আমি মিস করি। যে হ্যাঁ, সবাই আশপাশ থেকে যখন বলছে যে হ্যাঁ ও প্রমিজিং, ও পারবে, ওকে দিয়ে এটা হয়ে যাবে, সো এটা আমি অনেক বেশি এনজয় করতাম একদম প্রাইমারি লাইফে। তো আফটার আচ্ছা আচ্ছা। দ্যাট হাই স্কুল কিংবা ইউনিভার্সিটি, সেগুলোতে টুকটাক আসলে ধরে রাখতে পারছি মনে হয়। ওকে, সো মানে একাডেমিক্যালি তোমার ভিতরে শুরু থেকেই একটা প্রমিজিং একটা ক্যারেক্টার ছিল যে তুমি একাডেমিক্যালি ভালো করতেছো। হুম। এবং একাডেমিক্যালি ভালো করার ব্যাপারটার মধ্যে কিন্তু আহ, একটা বিষয় আছে। বিষয়টা এরকম যে ইউ হ্যাভ টু বি ইন্টারেস্টেড ইন সাবজেক্টস উইচ আর ভেরি ডিফিকাল্ট সাবজেক্টস। ফর এক্সাম্পল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোর ইনস অ্যান্ড আউটস জানা ইজ নট ইউনো, সবাই পারে না, সবাই হ্যাঁ, হ্যাঁ। সবার এক রোল হয় না, সবার সবার 1 থেকে 5-এর মধ্যেও থাকে না। হ্যাঁ, হ্যাঁ। বাট তোমার ব্যাপারটা ছিল। সো এইটার ক্ষেত্রে তোমার বাবা মায়ের কি কোনো ইনফ্লুয়েন্স ছিল যে তোমাকে এইভাবে গড়ে তোলার যে একটা ব্যাপার, অথবা এটা কি তোমার নিজেরই একটা ড্রাইভ ছিল কিনা?
আহ, সত্যি বলতে আম, আমার মা আসলে অনেক বেশি শিক্ষিত ছিলেন তা না, তিনি আসলে এসএসসিও পাশ করেন নাই, বাট তার স্বপ্ন ছিল যে আম, আমাকে আসলে আম, ঠিক তিনি যেটা করতে পারেন নাই হুম। সেটা যেন তার সন্তান করতে পারে। আমার মনে হয় আচ্ছা। অনেকগুলো ফ্যামিলিরই গল্প আসলে এটা, হুম। যে মা বাবা আসলে সাপোর্ট ছিল। সন্তানের গোল সেট করে সেটা দিয়ে, যেটা সে নিজের লাইফে করতে পারে নাই। হুম। রাইট, ট্রু। তো এটা একটা মিথ, যদিও আমি বিশ্বাস করতে চাই না, বাট এটা আমাদের আমাদের কালচারে আসলে গ্রো করছে অলরেডি। হুম। একদম চাইল্ডহুডে যেটা ছিল, আমি আসলে যেখান থেকে প্যাশনেটটা হওয়া শুরু করেছিলাম, আমার লিখতে অনেক পছন্দ, মানে লিখালিখি করতে ভালো লাগতো। সো আচ্ছা। যখন একটা স্কুল থেকে নতুন বই যখন পেতাম, হুম। আহ, ওই যে আমরা সিমেন্টের কাগজে মুড়িয়ে আমরা নতুন বই কাভার লাগাইতাম, আমার মনে হয় হ্যাঁ, মানে আপনার there ক্ষেত্রে was a ছোটবেলায় এটা practice, হ্যাঁ। হয়েছে, হ্যাঁ। There was a তো practice. নতুন বই পাওয়ার সাথে সাথে অন্যদের কাছে ফ্যান্টাসি হচ্ছে নতুন বইয়ের গন্ধ, হুম। আমার কাছে ফ্যান্টাসি ছিল হচ্ছে নতুন বইয়ের যতগুলো শব্দ আছে সবগুলো বই হচ্ছে একটা খাতায় লিখে ফেলা। আমি কিছু জানিই না হুম। ম্যাথে, তখন আমি হয়তো সরল সুদ কষা ম্যাথ পারি না, কিন্তু বানান করে সংখ্যা দিয়ে লিখে ফেলছি। আচ্ছা। আমার মনে পড়ছে যে ছোটবেলায় একটা গল্পের বই নিয়ে এসে দেয় আম্মু, দাশুর গাড়ি নাম করে। হুম। দাশুর গাড়ি, সো আমি এরকম ছোট্ট একটা প্যাডে পুরো দাশুর গাড়ি বইটা লিখে ফেলি। আই ওয়াজ ফিল লাইক যে আমি একজন লেখক হয়ে গেছি, অথচ অনেক বানান ভুল করছি আমি। আহ, এমন যে মুমূর্ষ এটার মানে জানি না, বাট আমি হুম। লিখছি। আচ্ছা, আচ্ছা। এরকম অনেক শব্দ আছে যেগুলো আমি লিখছি, দেখে দেখে লিখছি। হুম। সো এটা প্র্যাকটিস করতে করতে দারুণ একটা স্কিল গ্রো হয়ে যায়। স্টিল মানে অনেকেই বলে যে আমার হাতের লেখা খুবই ফ্যান্টাস্টিক, আমি আমার হাতের লেখাকে আমি নিজেও পছন্দ করি। হুম। সো আচ্ছা, হ্যাঁ, শুধু প্র্যাকটিস করলেই যে হাতের লেখা সুন্দর হয়ে গেছে তা না, ওই যে এইটার প্র্যাকটিসের জন্য নতুন বই হাতে পাচ্ছি, আমি লিখছি, হুম। হুম। পুরো বইটা লিখে ফেলছি, সুন্দর করে লিখছি। হুম। সো এই যে যেই স্কিলটা, এটার পেছনে আমার মায়ের অনেক বড় অবদান ছিল। মা বলতো প্রচুর লিখতে হবে লিখতে হবে। সো এই যে সে শুধু আমাকে বললো লিখ, আমি চেস করা শিখে গেলাম, হুম। যে কোনো কিছু আসলে চেস করতে হবে। তার মানে সে আসলে আমাকে শুধু লেখা শিখালো না, লাইফের একটা দারুণ স্কিল শিখিয়ে দিল, যে কোনো কিছু প্র্যাকটিস কর, তাইলে তুই কোনো কিছু চেস করতে পারবি। আমার মনে হয় এখনো সেটা আমি ধারণ করছি, যে চেস করতে হবে, তার মানে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই তুমি আসলে চেস করতে পারবে। ওয়াও! সো মানে চাইল্ডহুডে আমার মনে হয় যে ফ্যামিলির স্পেশালি মায়ের থেকে পাওয়া আমার মনে হয় সব থেকে বিগেস্ট টুল ছিল এটা, যেটা আমি এখনো পর্যন্ত ধারণ করছি। না, দ্যাট ইজ ইউনিক। মানে এত লেখা, লিখতে আমারও ভালো লাগতো। বাট হচ্ছে এই যে একটা বই লিখে ফেলা, ইট ইজ ইউনিক অ্যান্ড গুড প্র্যাকটিস। মানে এটা আপনার ছোটবেলায় মানে এমন কি ঘটনা আছে যেটা এখনো পর্যন্ত এই মুহূর্তে মনে পড়ছে, একদম ছোটবেলা যখন যখন কর্পোরেট লাইফ ছিল না, হুম, হুম, তখন হুম। ছিল না নেটওয়ার্কিং, মানে তখনকার কি ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে? মানে তোমার সাথে আমার চাইল্ডহুডের মিল আছে। বিকজ আমিও আসলে ওই ১ নাম্বার যে সারির যে ছাত্র সেটাই ছিলাম। এবং ওকে। আমার হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমার রোল একই ছিল। ওয়াও। এবং আমি প্রত্যেক বৃত্তি পরীক্ষায় অথবা তোমার হচ্ছে এসএসসি পরীক্ষায় অথবা ক্লাস 8 এর, এখন তো জেএসসি, আগে তো ছিল বৃত্তি পরীক্ষা। সবগুলোতেই আমি উপজেলার মধ্যে ১ম হইছি। ওয়াও। সো আই ওয়াজ a ক্যারেক্টার দ্যাট আমাকেও আসলে নানা রকম অ্যান্টিসিপেট করা হইতো আমাকে নিয়ে। যে হচ্ছে ও ভালো করবে। এবং আরেকটা বিষয় যেটা খুব বেশি মেলে সেটা হচ্ছে ক্রিকেট। আমি আচ্ছা। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এমন কোনো বিকেল নাই যে আমি ক্রিকেট খেলি নাই। সো লেট আস ডিসকাস অ্যাবাউট ক্রিকেট। তোমার হোয়াই ডু ইউ লাইক ক্রিকেট এবং এটা কিভাবে? আমি দেখছি, আমি তোমার ফেসবুকে প্রোফাইলে বিভিন্ন কি বলে স্কোর দেখছি। ফর এক্সাম্পল 75 রানস ইন 51 বলস হ্যাঁ, ইয়েস ইয়েস। অ্যান্ড 100 and even. So মানে that means you are a very good batter. সো ব্যাটিং কিন্তু জিনিসটা কিন্তু নট ইজি। একটা বল একটা গতিতে আসতেছে, ইউ হ্যাভ মানে হ্যান্ড আইয়ের একটা কোঅর্ডিনেশন করে ইউ হ্যাভ টু খুব পিক কুইক দ্য টাইমের লাইন, মধ্যে ডিসিশন নিতে you হয়। have to pick the line and length and you have to pick the shot as well. একই বলে তো ডিফারেন্ট ডিফারেন্ট শট খেলা যায়। সো এই যে কুইক একটা ডিসিশন নেওয়া এবং তোমার এই যে লেখা, আমার মনে হয় এই দুইটা জিনিস হ্যাজ ভেরি বিগ ইম্প্যাক্ট অন ইয়োর ওভারঅল ক্যারিয়ার। হোয়াট ডু থিঙ্ক আম, ক্রিকেট জিনিসটা একটু সম্পর্কে আগে শুনতে থেকে চাই। শুরু করতে হুম। হবে। আমি যখন হ্যাঁ। ছোটবেলায় আমি তো গ্রামে বড় হয়েছি, হুম। তো সেখানে দেখা যেত যে
মাগরিবের আগে আসলে বাসায় ঢুকতে হতো, হুম, হুম, যে আহ, মাগরিব আজান দিয়ে দিছে, এরপর হুম, যদি বাসায় ঢুকছি তাহলে আর বাসায় ঢুকতে দিবে না। হুম। তো এবং শুরুটা কখন হতো, যে আমরা অপেক্ষা করতাম, আমার মনে হয় আপনার ক্ষেত্রে এটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। যে অপেক্ষা করতাম কখন বিকাল 5টা বাজবে, সচরাচর 5টা বাজলে আসরের আজান দেয়, অ্যান্ড দেন হুম, আমরা খেলতে যাই। রাইট। তো আমার বাসার পাশেই একটা ছোট্ট মাঠ ছিল, যেখানে সার্কেল খেলতাম আমরা, ওই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শর্ট বাউন্ডারি বলি আমরা। শর্ট পিচ হ্যাঁ, শর্ট পিচ বলা বলি, হ্যাঁ। হতো। তো সেই শর্ট পিচ খেলায় আমি, মানে আমার প্রাইমারিলি ব্যাট বলের সাথে পরিচয়, হুম, অ্যান্ড দেন হচ্ছে নিজে খেলছি খেলা, হুম, তার আগে থেকেই দেখতাম টেলিভিশনে হুম, মারভান আতাপাত্তু, হ্যাঁ, সানাত জয়সুরিয়া, হ্যাঁ, হুম, তারপর অ্যাডাম গিলক্রিস্ট, তাদের হুম, খেলা দেখেই বড় হয়েছে অ্যাকচুয়ালি। হুম, তো আমি যখন খেলা শুরু করলাম, হুম। আহ, তখন মনে আছে যে ছোট্ট একটু জায়গা, ওখানে শুধু বাউন্ডারি মারছি, 4 মারছি, ছক্কা মারলে আউট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আমি না সারাদিন অপেক্ষা করতাম কখন বিকাল 5টা বাজবে এবং আমি খেলতে যাব। এবং আমার একটা নোট খাতা ছিল, আমি যখন প্রতিদিন 50 করতাম, আমি আসলে এটা কাউকে বলি নাই আজও, হুম, আমি যতদিন 50 করছি আমার ওই নোট খাতায় এসে আমি লিখতাম যে আমি আজকে 50 রান করলাম। ইভেন আমার মনে আছে যেদিন আমি 50টা 50 করলাম, হুম, সেদিন আহ, আমি কাউকে তো বলছি না, বাট আমি নিজে অনেক বেশি মোটিভেটেড হচ্ছি, হ্যাঁ, আমি আমি সম্ভবত কিছু একটা করছি যেটা আমাকে অনেক বেশি মোটিভেট করছে, আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছি। হুম, হুম। সো এটা শুনতে অনেক অড লাগতে পারে, বাট আমার কাছে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল, যে হ্যাঁ, আমি ডেফিনিটলি। একটা খুদে ক্রিকেটারও না, আমি একটা জিনিস এনজয় করছি, এবং সেই এনজয়টা আমাকে মানে ডোপামিন রাশ করছে। হুম, অ্যান্ড আমার মনে হয় ওইখান থেকে আসলে ক্রিকেটের প্রতি একটা মানে বড় রকমের ভালোবাসা তৈরি হয়ে যাওয়া। হুম, অ্যান্ড আফটার দ্যাট আমি যখন স্কুলে কিংবা কলেজে মানে যখন ভর্তি হয়েছি, পড়াশোনা করছি, তখনও এমন অনেকবার হয়েছে যে কোচিংয়ে বই রেখে হুম। আমি পালাই গেছি, পাশের জেলাতে ক্রিকেট খেলতে চলে গেছি, হায়ারে হুম, ক্রিকেট খেলতে চলে হ্যাঁ, গেছি। হায়ারে ক্রিকেট খেলা। তখন ওটা একটা প্র্যাকটিস ছিল। খুব ভালো অনেক প্র্যাকটিস ছিল। বড় একটা প্র্যাকটিস ছিল। হুম, তো এমনও হয়েছে যে একদিন আমার একটা বন্ধুকে বললাম যে আহ, তুই কোচিং শেষ হলে আমার বইটা বাসায় পৌঁছে দিস। তো আমি চলে গেলাম। তখন সম্ভবত আমি পাশের উপজেলাতে ক্রিকেট খেলতে গেছি। হুম, তো ক্রিকেট খেলা শেষে আমার আসতে সন্ধ্যা হয়ে গেছে। ওইদিন মনে হচ্ছে আমি ওইদিনে যে একটা 50 করছি। হুম। তো সন্ধ্যা হয়ে গেছে। ও বাসায় বই দিয়ে গেছে, বাট নালিশ করে গেছে যে আমি আসলে খেলতে গেছি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো ওদিনে ওদিনে হচ্ছে শুধুমাত্র বাসাতেই শাসন করেনি, পরদিন কোচিংয়ে গেলেও কোচিংয়ে মারধর করছে। আ হ্যাঁ? তো তারপরেও কিন্তু মনে হয় নাই যে আমি এই কাজটা করব না। তারপর আমি খেলতে যাব, হুম, কারণ আমি আমার প্যাশন ছাড়তে পারব না। সো আ এরপর একই রকম ঘটনা অনেকবার হয়েছে। বাট স্টিল আমি ইউনিভার্সিটি লাইফ শেষ করা, ইভেন আ এখন যে প্রফেশনাল লাইফে আসার পরেও আমি প্রতি শুক্রবারে খেলতে যাই। প্রতি শুক্রবার আলাদা একটা স্লট করে রাখি। হুম, ইভেন অনেক সময় হয়েছে যে সারারাত জেগে আছি। মর্নিং এ ঘুমাতে যাব ফজরের পরে। হুম। তো ঢাকাতে সাধারণত খেলার মাঠ তেমন নাই। নাই, খুব তো কম। সকালে খেলে এসে 11টা-12টার দিকে ঘুমিয়েছি। সারারাত জেগে কাজ করছি। ইভেন সকালে যে আমি ক্রিকেট খেলতে যাচ্ছি, ক্রিকেট খেলে এসে তারপর ঘুমাচ্ছি। সো আ ক্রিকেটের প্রতি আলাদা একটা প্যাশন কাজ করে, এবং মানে এটা আমার লাইফের সাথে আসলে কমপ্লিটলি কানেক্টেড। তো আমি হুম। অনেক বেশি এনজয় করি এটা। হ্যাঁ, ক্রিকেট ব্যাপারটা কি মানে আমি তো একসময় ক্রিকেট খেলছি আসলে অনেক। আ ব্যাটিং, বোলিং করতাম। হুম, অ্যান্ড এত বেশি ভালো লাগতো ক্রিকেট জিনিসটা। একটা টিম গেম, ১১ জনের একটা ম্যাচ। একটা টিমকে জিততে হইলে সবাইকেই মোটামুটি ভালো খেলতে হবে। ২-৩ জন যদি খারাপ খেলে তাহলে কিন্তু ওই টিম আর জিতে না। হ্যাঁ, হ্যাঁ। সো একটা টিম গেম, একটা ইট 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 মানে এটা অনেক কিছু শেখায়। হুম। অ্যাবাউট হাউ টু ওয়ার্ক অ্যাজ এ টিম। এখন কি ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করা হয়? আ হ্যাঁ, প্রতিনিয়ত খেলা দেখছি। ইভেন হুম, আইপিএল দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। হুম। বাংলাদেশে খেলা হলে বাংলাদেশে মাঠে যেয়ে খেলা দেখাটা মিস করি না। যদি ফ্রি থাকি তাইলে তো আচ্ছা। দেখা হয়ই। হুম, ইভেন আম শুধু ক্রিকেট না, ইভেন ফুটবলের ক্ষেত্রেও দেখা গেছে যে সামনে ওয়ার্ল্ড কাপও দেখতে যাওয়ার একটা ইচ্ছা আছে। আমি হুম, জানি না সেটা পূরণ হবে কিনা। তবে হ্যাঁ, রেগুলার খেলা দেখা হয়। আর আম মানে আ ক্রিকেটের সাথে থাকতে, ক্রিকেটের আ সাথে ইনভলভ থাকতে ভাল লাগে। প্রিয় খেলোয়াড় কে? এই মুহূর্তে যদি আমি বলি যে ক্রিকেটে কে এবং ফুটবলে কে? ক্রিকেটে যদি বলা হয় দেশের এবং দেশের বাইরে মিলিয়ে আ আমার প্রিয় ক্রিকেটার এই মুহূর্তে, হ্যাঁ, মাহেলা জয়বর্ধনে। মাহেলা জয়বর্ধনে। সে তো আগের জেনারেশনের। হ্যাঁ। এই এখন প্লেয়িং আ যারা আছে এদের মধ্যে কি কেউ আছে যাদের খেলা খুব আ বেশি ভাল লাগে?
প্লেয়িং ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলিকে পছন্দ, হুম এবি ডিভিলিয়ার্সকে পছন্দ। হুম প্লেয়িং ক্রিকেটারদের মধ্যে আহ, এই মুহূর্তে পছন্দের তালিকা তো অনেক বড় হবে, হুম মানে কারা মোস্ট ফেভারিট তাদের মধ্যে বিরাট কোহলি, ইভেন এবি ডিভিলিয়ার্স, তাদেরকে আসলে উপরের সারিতে রাখবো আমি। হ্যাঁ, বিরাট কোহলির একটা ব্যাপার কি, মানে তার যে ওয়ার্ক ইথিক, মানে আনপ্যারালাল। আনপ্যারালাল, সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে পুরো বিরাট কোহলির। ডিফারেন্ট, মানে বিরাট কোহলি ডিফারেন্ট বিল ক্যারেক্টার। ডিফারেন্ট, লাইক CR7 ইন ফুটবল। ইয়েস। এনিওয়ে, আমরা আসলে অনেক খেলাধুলার আলোচনা করলাম, আমরা এখন টাকা পয়সার আলোচনায় একটু যাই। টাকা পয়সার আলোচনা বলতে কি, তোমার ফেসবুক প্রোফাইল বিফোর দিস পডকাস্ট আমাকে তো মিনিমাম একটা হোমওয়ার্ক করতে হয়। সো আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এবং আমি যেটা দেখলাম, তুমি বেশ কয়েকটা কোম্পানির ফাউন্ডার অ্যান্ড এমডি। সো আমরা আসলে তোমার যে এক্সিস্টিং কোম্পানিগুলো এখন আছে, মানে কি কি কোম্পানি আছে এবং সেগুলো কিভাবে তৈরি হলো বা কিভাবে জার্নিটা কেমন ছিল প্রতিটা কোম্পানির, এটা একটু বিস্তারিতভাবেই শুনবো আর কি, বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য অডিয়েন্স টু নো যে একটা কোম্পানি কিভাবে বিল্ড হয়, হাউ টু বিল্ড, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইজ নেসেসারি টু বিল্ড এ কোম্পানি। আমার উদ্যোক্তা হওয়ার আহ, খুব লম্বা সময়ের জার্নি নাই, বাট আফটার গ্রাজুয়েশন আমি 6 বছরের একটা জার্নি হয়েছে আমার। অনেক অনেক লেসন হয়েছে, অনেক ফ্লসের ভেতর দিয়ে গিয়েছি, অনেক অপরচুনিটিস এসেছে, আবার থ্রেটও ছিল। আহ, আমি কয়েকটা পার্টে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি বিল্ড করতে গেলে একদম ফার্স্ট থিং হচ্ছে প্যাশন, একদম ট্রু প্যাশন থাকতে হবে, যে আমি চিন্তা করছি আমি এটা করব। কারণ প্রতিদিনে না, প্রতি ঘন্টায় না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে থ্রেট আসবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাল ছেড়ে দেওয়ার মতো সময় আসবে। তার মানে আমার যদি ট্রু প্যাশন না থাকে, তাহলে প্রতিদিন হেরে যাব না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি হেরে যাব, প্রতি সেকেন্ডে ব্যাকফুটে চলে যাব। সো ট্রু প্যাশন না থাকলে সাস্টেইন করা কোনোভাবেই সম্ভব না। সেটা হতে পারে ছোটখাটো একটা মুদি দোকান, হইতে পারে কোনো একটা বড় টেক কোম্পানি, হোয়াট এভার ইট ইজ, ট্রু প্যাশন থাকতে হবে। অ্যান্ড ট্রু প্যাশন, শুধুমাত্র ট্রু প্যাশন থাকলেই যে আমি অনেক সাকসেসফুল হয়ে যাব, আমি একটা কোম্পানি বিল্ড আপ করে ফেলতে পারবো, নট লাইক দ্যাট। ওকে। সেকেন্ডলি যেটা লাগবে, যে আমি যে আইডিয়াটা কিংবা যে কনসেপ্টটার উপরে আমি অবসেসড, অবসেসড মানেই তো আমার প্যাশনটা ট্রু বা ভিশনটা ক্লিয়ার। দারুণ একটা ফ্যান্টাস্টিক টিম থাকতে হবে। এক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে চল বন্ধু আমরা একসাথে কাজ করি, অথচ আইডিয়াটা আমার, কনসেপ্টটা আমার, বন্ধুর পরিচয়ে শুধুমাত্র একটা কোম্পানি বিল্ড আপ হয়ে যাবে, এটা কখনোই হয়নি। শুরুটা হয়, বাট একটা পর্যায়ে ফ্রিকশন হয়, অ্যান্ড দেন ফ্রিকশন মিনস নেগেটিভ এনার্জি, অ্যান্ড প্যাশন থেকে সিটকে যাওয়া হয়। সো সেকেন্ড হচ্ছে মানে অনেক বড় টিম লাগবে না, বাট ট্রু টিম লাগবে, যে টিমটা আমি ঠিক যেই গোলে, আমি যেই পয়েন্টে অবসেসড, আমি ঠিক যেই গোলটা অ্যাচিভ করতে চাই, সেই গোলের ব্যাপারে সমান অবসেশন থাকতে হবে। বরং এখান থেকে আমি একটা পয়েন্ট অ্যাড করতে পারি, যে আমরা কো ফাউন্ডার চয়েস করি কিভাবে, বা বিজনেস পার্টনার আসলে কিভাবে চয়েস করা উচিত। খুব সুন্দর একটা সূত্র আছে ম্যাথের মতো করে, একটাই সূত্র, সেটা হচ্ছে আমি যেই গোলে, যেই কনসেপ্টে, যেই ভিশনে আমি অবসেসড, সে সমানভাবে একদম 19 কিংবা 20 হইতে পারে, মানে একদম 100-তে 100 সমানভাবে যদি অবসেসড হয়, তাইলেই সে কেবল তোমার কো ফাউন্ডার, এই প্রতিষ্ঠানের কো ফাউন্ডার, কিংবা এই আইডিয়ার জন্য ট্রু একজন পার্টনার। সো এই পার্টনার চুজিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যেটা করি, যে একসাথে বড় হয়েছি, চল ব্যবসা করি, একসাথে অনেকদিন চলছি ফিরছি, চল ব্যবসা করি, তোর সাথে আমার ভালো সম্পর্ক, আমাদের আড্ডা ভালো মিলে, কফির আড্ডা একদম জমে উঠে, চল ব্যবসা করি। বিজনেস কিংবা একটা মানে অর্গানাইজেশন ফর্ম করার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভুল ধারণা আমাদের মধ্যে। সো সেকেন্ড থিং হচ্ছে যে বড় একটা প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে পার্টনার চুজিংটা। অ্যান্ড দেন আমার মনে হয় এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে ব্র্যান্ডটা যেভাবে চলছে, আমি যে আইডিয়াটার উপর বেস করে আজকে প্রতিষ্ঠানটা তৈরি করছি কিংবা আমি কাজ করা শুরু করছি, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, ডিপসিক, প্রতিদিন মানে গ্লোবালি থিং চেঞ্জ হচ্ছে, স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, অ্যাডপশন চেঞ্জ হচ্ছে। তো আমি আজকে যেই ধারণাটা নিয়ে আমি বিজনেসটা শুরু করছি কিংবা কোনো একটা কাজ শুরু করছি, কালকে যে চেঞ্জেসটা আসছে গ্লোবালি, সেইটা
আমি অ্যাডপ্ট করতে পারছি কিনা। মানে প্রতিদিন আমাকে স্টাডি করতে হবে। প্রতিদিন আমাকে আসলে নিজের মধ্যে মানে পরিবর্তনটাকে ধারণ করতে হবে। না হলে দেখা যাবে যে আমি যে আইডিয়াটার উপরে ছিলাম, সেই আইডিয়া তো গ্লোবালি মডিফাইড হয়ে গেছে। বাট আমার ব্রেইনটা মডিফাই হয় নাই। তার মানে আমি হুম, ব্যাকফুটে চলে যাব। রাইট, সো রাইট। ভেরি আ ইম্পোর্টেন্ট। প্রতিদিন আপডেটেড হওয়া। যেহেতু আমি বিজনেস করছি। বিজনেস কিংবা হোয়াটএভার ইট ইজ, এটা অর্গানাইজেশন হতে পারে, অন্য যেকোনো কিছু হতে পারে। সো আমি আমার ব্রেইনকে, আমার থট প্রসেসকে যদি আমি পরিবর্তন না করতে পারি, তাইলে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার মানে আফটার সাম টাইম ইউ উইল বি ফেইলড, এটা ফর সিউর। আর আচ্ছা। ফোর্থলি যেটা আমার মনে হয় এটা এড করা যেতে পারে যে আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা মনে করি ছোট্ট একটা কান্ট্রিতে বাস করছি। এই কান্ট্রিতে অপরচুনিটি অনেক কম। ইভেন এমন চিন্তা করি যে আমরা গরিব রাষ্ট্র, হ্যাঁ? হুম, যদিও তা নয়, আমরা ডেভেলপিং কান্ট্রি। হুম, বাট এই মুহূর্তে জ্যাকমার একটা কথা মনে পড়ছে এরকম যে আ আমি ঠিক যেখানেই থাকি না কেন, আমি তো পৃথিবীর কোনো একটা জায়গায় আছি। তার মানে সেখানে থেকে আমি কোন রাষ্ট্রে আছি সেটা চিন্তা না করে আমি গ্লোবালি কোনো একটা জায়গাতে আছি। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়েই প্রোডাক্ট তৈরি করি না কেন, যেখানে দাঁড়িয়েই থিঙ্ক করি না কেন, আমি যেন ছোট্ট একটা গণ্ডির মধ্যে চিন্তা না করে আমি গ্লোবালি যেন চিন্তা করতে পারি। আমি যেই প্রোডাক্টটাই বানাই না কেন, সেটা গ্লোবালি স্কেলেবল কিনা, হুম, গ্লোবালি সেটা সেলেবল কিনা, এটা গ্লোবালি কনসেপ্টটা ওয়ার্ক করে কিনা, এটা একটা ফিজিবিলিটি টেস্ট করে নেওয়া উচিত। তাইলে কি হবে, আমরা বিজনেসটাকে কিংবা অর্গানাইজেশনটারে কিংবা আমার প্যাশনটারে আমি ইনফিনিটি পর্যন্ত স্কেল করতে পারবো। হুম। সো আমি ভেরি ইম্পোর্টেন্ট। এই মুহূর্তে আসলে এই ৪ টা জিনিসই আমার মাথায় আসছে। হোপফুলি এই ৪ টা মাথায় থাকলে আম খুব একটা ফেইল করার কথা না, যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এর ভেতর দিয়ে যাওয়া যায়। বাট আমরা আসলে এটাও জানতে চাই যে কোন, কোন কোম্পানি এখন তুমি রক্ষণাবেক্ষণ করছো বা তুমি কোন, কোন কোম্পানি নিয়ে কাজ করছো এখন? আফ অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। হুম, আ বাট আমি নিজেকে কোথায় দেখি বা আমি কোনটা করতে পছন্দ করি, আ আমি আসলে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে পছন্দ করি না। বরং আমি আমার একটা আইডিয়া দিয়ে আমি মানুষকে ইনফ্লুয়েন্স করছি। আমার একটা আইডিয়া ইমপ্যাক্ট ফেলছে। তার মানে আমি ঠিক আমি যখন ইমপ্যাক্টটা ফেলছি, আমি কোন প্রোডাক্টের উপর ইমপ্যাক্ট ফেলছি, আমি কোন আইডিয়াটার উপর ইমপ্যাক্ট ফেলছি, আমি অ্যাকচুয়ালি ওই আইডিয়া, ওই জিনিসটা যে ধারণ করছি, এই ধারণ করা একজন মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পছন্দ করি। যেমন আমি যখন আ আ কোভিডের সময় হুম, আ যখন আম বন্দিবাসা জার্নিটা শুরু করলাম, হুম, ঠিক তখন আমি একটা জিনিস জানতাম যে আ আমি যে পড়াচ্ছি কিংবা আমি যে শেখাচ্ছি, এই শেখাটা থাউজেন্ডস অফ পিপলকে ইনফ্লুয়েন্স করছে। আ আমার মনে আছে আমি যখন অফলাইনে স্টুডেন্টদেরকে পড়াতাম, একটা ক্লাসরুমের মধ্যে সর্বোচ্চ হয়তো ১৫০-২০০ জনকে আমি পড়াতে পারছি। হুম, তার মানে আমার ওই লেকচারটা কিংবা আমার ওই কথাটা ১৫০ কিংবা ২০০ মানুষজনকে ইনফ্লুয়েন্স করছে কিংবা তাদেরকে মোটিভেট করছে। রাইট। বাট একটা ক্লাসে আমি যখন দেখছি যে আমার ক্যামেরাতে আমি দেখছি ১৫,৯০০ মানুষ ক্লাস করছে। আমার একটা ক্লাস। হুম, লাইভে থেকে ক্লাস করছে ১৫,৯০০ মানুষ। হিউজ নাম্বার। তার মানে আমি যদি একটা ওপেন ফিল্ড চিন্তা করি, ১৫,৯০০ টা মানুষ। আমি যদি বাসা চিন্তা করি, ১৫,৯০০ টা বাসাতে আমার ক্লাস চলছে। তার মানে মানে এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্টের ছিল। হুম, যে আমি এই মুহূর্তে ১৫,৯০০ মানুষকে ইনফ্লুয়েন্স করছি। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন কয়েকটা ক্লাস এভাবে নিতে থাকলাম, হুম, তখন এভরিওয়ান লাইক আ যে, "ভাই আপনি যেটা বলবেন সেইটাই।" তার মানে আমি যেটা বলব সেটা, দ্যাট মিনস আমার কিন্তু রেসপনসিবিলিটি বাড়ছে। মানে হুম, আমি শুধু ইমপ্যাক্ট ফেললেই হচ্ছে না, আমি কোন ট্রু ইমপ্যাক্টটা ফেলছি সেটার জন্য কিন্তু আমাকে থট করতে হচ্ছে। তার মানে আমি যদি একটা ভুল মেসেজ দেই, আমি যদি ভুল কিছু শেখাই, তার মানে তারা সেই ভুলটাই শিখবে। হুম, তার মানে শুধু বিজনেস করা, ইমপ্যাক্ট ফেলা, জিনিসটা আসলে গণ্ডিটা এতটুকুই না। আমি ট্রু ইমপ্যাক্ট ফেলছি কিনা, আমি ট্রু ইনফরমেশন পাস করছি কিনা, আমি ট্রু ট্র্যাকের ভেতর দিয়ে যাচ্ছি কিনা, এইটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা আমি আমার ডে বাই ডে শেখার চেষ্টা করেছি। এবং শুধুমাত্র বন্দি পাঠশালা না, এরপর আ যখন ড্রিম স্কুল, ইভেন আ আমার একটা ছোটখাটো আম টেক্সটাইল ইন্ডাস্ট্রিও আছে, ক্যাটপাই অ্যাপারেলস। ইভেন এরকম বেশ কয়েকটা কোম্পানির সাথে আ কাজ করার সুযোগ হয়েছে এবং আম সম্ভবত ৮ টা কিংবা ৯ টা কোম্পানি নিজে তৈরি করার সুযোগ হয়েছে। আ এবং এতগুলো কাজ আমি আসলে কিভাবে করতে পারছি? যখন আমি ওই যে ইথিক্যালি আমি ওই জায়গাটা ঠিকঠাক রেখেছি যে কোনো একটা কাজ আমি শুরু করব। দেন
আমি ওটাকে অটোমেট করব, অ্যান্ড দেন আমি প্রপার টিমের কাছে ডেলিগেট করব, দেন আমি সুইচ করব আরেকটা নতুন কোনো কিছু করার জন্য। সো এই সাইকেলটা যখন আমি একটার পর একটা মানে গ্রেট। মানে ড্রাইভ করতে পারছি, তখন হুম। কি হচ্ছে যে অনেক কিছু করার সুযোগ হচ্ছে। হুম। সো মানে ঠিক প্রসেসটা কাইন্ড অফ এরকম ছিল যে প্রাইমারিলি আমি একটা থট করছি, চিন্তা করছি, আমি মাস্টার হচ্ছি ওটার উপরে, আমি কি কি কাজ করব, কতগুলো টিমের মধ্যে ভাগ করব সেটা চিন্তা করছি, অ্যান্ড দেন প্রপার টিমকে সেটা ডেলিগেট করছি। অবশ্য ডেলিগেটের আগে একটা কাজ করছি, সেটা হচ্ছে জিনিসটা অটোমেটেড হচ্ছে কিনা, মানে আমি না থাকলে কাজটা হবে কিনা। আমি না থাকলে যতক্ষণ কাজ হবে না ততক্ষণ পর্যন্ত আমার ওখানে বসে থাকতে হবে, করতে হবে। সো হুম। অটোমেট করছি, অ্যান্ড দেন প্রপার টিমকে ডেলিগেট করছি, অ্যান্ড স্কেল আপ করছি, মানে পরবর্তী কোনো একটা কাজে। সো এভাবে একটার পর একটা স্কেল আপ করছি। তুমি যেভাবে বলতেছো জিনিসটা, এটা শুনতে ইজি লাগে। বাট it's not easy টাফ for জার্নি, টাফ everyone. জার্নি। It is a very difficult journey. And আমার কাছে এখন রিয়েলাইজেশন হয়, যেহেতু আমি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেসম্যান অ্যান্ড নানা রকম ফিলোসফার এদেরকে স্টাডি করছি। স্টাডি করার পর আমার কাছে যেটা মনে হয়, there are certain people who are built for এন্টারপ্রেনারশিপ। অ্যান্ড এন্টারপ্রেনারশিপ জিনিসটা, ফর এক্সাম্পল একটা ইলন মাস্ক আমরা ট্রেন করতে পারবো না। ওই যে ড্রাইভ, ওই যে প্যাশন, এটা আসলে ইনজেক্ট করা যায় না। ইট ইজ built in. And I think you are someone like that. You are just Thank someone you. like that. And you have built unicorn in Bangladesh within, I don't know, 4-5 years. 5 years. 5 years, within 5 years unicorn build kora in Bangladesh is impossible, and you have done that. So অলরেডি ভাইয়া, মানে আমি ইউনিকর্নের ডেফিনিশনটা একটু ইউনিকর্নের ডিফারেন্ট। ডেফিনেশনটা একটু জানতে চাই। অ্যান্ড ইউনিকর্ন কি বাংলাদেশে বিল্ড করা পসিবল কিনা, আমি তোমার একটা পোস্ট দেখছিলাম, ওইটা সম্পর্কে আমি একটু জানতে চাই। প্রথমত হচ্ছে ইউনিকর্ন আসলে সে সকল কোম্পানিকে আসলে বলা হয় কিংবা ধরা হয় যাতে কোম্পানি ভ্যালুয়েশন $1 বিলিয়ন এর বেশি কিংবা সমান। হ্যাঁ, সো আমি যতদূর জানি যে আমাদের বহির্বিশ্বে, বিশেষ করে ইন্ডিয়াতে 100-র উপরে ইউনিকর্ন আছে। রাইট। হ্যাঁ, বা আমাদের সাবকন্টিনেন্টে অনেকগুলো ইউনিকর্ন আছে, বাট আমাদের কান্ট্রিতে মানে প্রপোজড ইউনিকর্ন অনেকগুলোই আছে, আমি যদি ভুল না করে থাকি। শপআপ আছে, বিকাশ আছে, হ্যাঁ, চালডাল আছে, এরকম অনেকগুলো কোম্পানি কাজ করছে। বাট আমি যতটুকু অ্যানালাইসিস করেছি বা আমার যতটুকু এখন মনে পড়ছে, যে ইউনিকর্ন হবার পথে কিংবা কিছু কিছু জায়গায় দেখেছি যে হ্যাঁ ইউনিকর্ন হয়েছে, বাট আমাদের কান্ট্রি যে সচরাচর প্রতিদিন শুনছি, কিংবা ইউএসএতে দেখছি যে প্রতিদিন এতগুলো করে কোম্পানি, এত কোম্পানি ইউনিকর্ন হচ্ছে, তাদের ভ্যালুয়েশন এই রেঞ্জে যাচ্ছে। সো বাংলাদেশে না সচরাচর এটা দেখা যায় না, খুবই রেয়ার। হ্যাঁ, আর যখন দেখা যায় না তখন আমরা না মানে বিশ্বাস করতে ভুলে যাই যে হ্যাঁ আসলে ইউনিকর্ন হওয়া সম্ভব, ইউনিকর্ন হওয়া সম্ভব। একটা ছোট স্টোরি মনে পড়ছে, যে আমরা যদি বনে দেখি যে জিরাফ অনেক লম্বা, তাই না, অনেক লম্বা। তো জিরাফ অনেক লম্বা, তার মানে এটা ওর একটা ইউনিক বৈশিষ্ট্য, লম্বা, সবাই উঁচু হয়ে জিরাফকে দেখতে হয়, তার মানে ও তো বনের রাজা হওয়ার কথা। বাট জিরাফ তো বনের রাজা না। আমরা যদি চিতার কথা বলি, চিতা তো অনেক বুদ্ধিমান, হ্যাঁ, বড় লাফ দিতে পারে, শক্তিশালী, হ্যাঁ, তো চিতারও তো আসলে বনের রাজা হওয়ার কথা ছিল, কিন্তু চিতা তো বনের রাজা না। বাট আমরা যদি সিংহের ক্ষেত্রে দেখি, সিংহ কিন্তু খুব অলস প্রাণী, হ্যাঁ, চুপচাপ বইসা থাকবে, অনেক যে বুদ্ধিমান তাও কিন্তু না। তো সিংহের ক্ষেত্রে যেটা হয়, সিংহ অলস, চিতার মতো অত ক্লেভারও না, হ্যাঁ, জিরাফের মতো এত লম্বা না, বাট সিংহ মনে করে যে ও বনের রাজা, এই জন্যই সে বনের রাজা। মানে আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ও শুধু মনে করছে যে ও বনের রাজা। দ্য মাইন্ডসেট, মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা যখন দেখছি না আশেপাশে যে ইউনিকর্ন হচ্ছে, আমরা বিশ্বাস করতে ভুলে গেছি যে বাংলাদেশে ইউনিকর্ন হওয়া সম্ভব। আমি ওই পোস্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি যে বিশ্বাস করো বাংলাদেশে ইউনিকর্ন হওয়া সম্ভব। তার মানে আমি যখন ফার্স্টলি বিশ্বাস করছি, তখন তো সেই বিশ্বাসের উপরে আমি ওয়ার্ক করব। আমার সেই বিশ্বাসটাই আমাকে ড্রিভেন করবে যে আমি এরপরে কি করব, এরপর কি করব। আমি যখন দেখছি না আশেপাশে, অন্তত বিশ্বাসটুকু করতে তো খুব বেশি দোষ নাই, হ্যাঁ। আমি বিশ্বাসটা যেন করি যে ইউনিকর্ন হওয়া সম্ভব, অ্যান্ড দেন সম্ভবত আমরা সেই পথে আগাইতে পারবো। তো বাংলাদেশে ইউনিকর্ন হওয়া পসিবল, ডেফিনেটলি পসিবল। এত দারুণ দারুণ
মানে মেধা আমরা দেখতে পাই। অনেকে ব্রেইন ড্রেইনের কথা বলবে, বাট হুম 10 জন যাচ্ছে কিন্তু 100 জন তো থাকছে। হুম আবার অনেকে বাইরে থেকে ফিরে আসছে। হুম সো জাস্ট একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার পেলেই এটা পসিবল। ইউনিকর্ন হওয়ার জার্নিতে আসলে যেই ব্যাপারগুলো কাজ করে, যে আহ, একটা কোম্পানির ভ্যালুয়েশন তো আমি ইনকাম করে করে কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেড়ে যাবে, প্রসেসটা আসলে একটু ডিফারেন্ট। যদি আমরা বিজনেসের টার্ম থেকে দেখি, যে যতগুলো ভেঞ্চার ক্যাপিটাল আছে, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা বাংলাদেশের বিজনেসগুলোর প্রতি এত বেশি আগ্রহ দেখায় না। মানে হুম নাই বললেই ল্যাক চলে। অফ প্রপার ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, পলিসি মেকারদের অনেক ইস্যুজ আছে, হ্যাঁ, হুম অনেকগুলো কারণে। ধরলাম আমার কোম্পানি ভ্যালুয়েশন এই মুহূর্তে 200 মিলিয়ন, মানে $200 মিলিয়ন। সো আমি যদি ফান্ড রেইজ করি, তখনই না হয় আমার ভ্যালুয়েশন দ্বিগুণ তিনগুণ হচ্ছে, হ্যাঁ। হুম সো আমি 5 বছর ধরে আমি 200 মিলিয়ন ডলারের একটা কোম্পানি তৈরি করলাম, আমি সে ফর এক্সাম্পল। তো আমি যদি ফান্ড রেইজ না করি, আমি যদি গ্লোবালি আমার প্রোডাক্ট সম্পর্কে আমি যদি না জানাই, এবং ভেঞ্চার ক্যাপিটাল কিংবা দেশে অনেক কোহোর্ট আছে যারা ইনভেস্টর, এশিয়া আছে, অনেক অনেক কোহোর্ট হয়, আপনি হয়তো জানবেন। তো আমাদের যতগুলো ফাউন্ডার আছে, তারা চেষ্টা করছে না তা না, বাট প্রপার ইনফ্রাস্ট্রাকচার এবং বাইরের যারা ইনভেস্টর আছে, অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল রাইট ইনভেস্টর, ভেঞ্চার ক্যাপিটাল যারাই আছেন, তারা যখন আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপারে জানবেন, এবং জানার পরে যখন ইনভেস্টমেন্ট যে ক্রাইটেরিয়া আছে সেগুলোর ভেতর দিয়ে যাবেন এবং যখন ইনভেস্ট করবেন, তখনই কিন্তু আমরা ঠিক ইউএস এর মতো কিংবা আমাদের কাছাকাছি কান্ট্রি ইন্ডিয়ার মতো এরকম, মানে প্রতিদিনই হয়তো নিউজ শুনতে পাবো যে হ্যাঁ, এই বিজনেসটা ইউনিকর্ন হয়ে গেছে, বা এদের ভ্যালুয়েশন প্রায় $1 বিলিয়ন কাছাকাছি, কিংবা মানে $900 মিলিয়ন হয়ে গেছে, এই তো কিছুদিনের মধ্যে ইউনিকর্ন হয়ে যাবে। বাট আমরা কিন্তু ভাই সচরাচর এরকম দেখি না। আপনি যদিও আপনি নিজেও হয়তো আম, আপনি খেয়াল করেছেন, এবং আপনি নিজেও মানে অনেকগুলো বড় বড় কোম্পানির সাথে আপনারও কাজ করার সুযোগ সুযোগ কাজ হয়েছে। শুরু আপনার কাছে কি মনে হয় ভাইয়া, যে বাংলাদেশে এই গ্যাপটা কেন? মানে এই যে আইডিয়াটা $1 বিলিয়ন হবার মতো, কনসেপ্ট পুরো ক্লিয়ার, কাজও করছে, বাট মানে কোথায় যে আসলে ল্যাকিংসটা? সো এখন এই ইউনিকর্ন জিনিসটার হচ্ছে আমি প্রথম শুনলাম ইন্ডিয়ার একটা কোনো একটা ফাউন্ডার, ফাউন্ডার বলতে হচ্ছে ইনভেস্টর, হুম, আশনিশ গ্রোভার। হ্যাঁ, সুনীল সে গোভার। আশিস গ্রোভার সে হচ্ছে ওয়াজ টকিং অ্যাবাউট যে আমি ইউনিকর্ন বানাইছি এবং তো সে তো খুব ব্লান্ট লেভেলের স্পিকার। সো হচ্ছে ইন্ডিয়াতে এটা খুবই নর্মাল, বিকজ ইন্ডিয়াতে অনেক ইনভেস্টর আছে, হুম, তাদের কাজই হচ্ছে ইনভেস্ট করা। ফর এক্সাম্পল আশিস গ্রোভার সে হচ্ছে 50 থেকে 60টা কোম্পানিতে ইনভেস্ট করে রাখছে, এবং সে তার কাজই হচ্ছে নতুন উদ্যোক্তা নিয়ে আসা, তাদের সাথে কনসাল্ট করা, একটা বিজনেস প্ল্যান বানানো, অ্যান্ড ইনভেস্ট করা টু মেক ইট ইউনিকর্ন অর ক্লোজ টু দ্যাট। বাট বাংলাদেশে তুমি চিন্তা করো, বাংলাদেশে ব্যাপারটা হচ্ছে কি, যেসব গ্রুপ অফ কোম্পানিস আছে বড় বড়, অথবা যাদের হাতে বেসিক্যালি টাকা আছে, দে ডু নট ওয়ান্ট টু গিভ ব্যাক। তারা হচ্ছে এটাকে রিসাইকেল করার যে চিন্তা ভাবনাটা, ওই প্র্যাকটিসটা আমাদের নাই, খুব কম। সো আই থিঙ্ক আমাদের পডকাস্টের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে পারি অ্যাটলিস্ট, যে ইফ ইউ হ্যাভ মানি, গেট ব্যাক, মানে ইউ হ্যাভ টু গিভ ইট ব্যাক টু পিপল, আদারওয়াইজ এটা কোনো ভ্যালুয়েশন নেই। একটা মানুষের ইউনো ম্যাটেরিয়ালিস্টিক নিড, ঘরে একটা ফ্রিজ, একটা সোফা, একটা সুন্দর বাসা, 2000 স্কোয়ার ফিটের একটা বাসা, অ্যান্ড দেন তোমার একটা গ্রামের বাড়ি, তোমার গাড়ি, এর বাইরে খুব বেশি ডিমান্ড নাই। তুমি যদি প্রতি 6 মাস অন্তর অন্তর একটা বিদেশ ট্যুর দিতে পারো, দেন এর বাইরে আসলে মানুষের খুব বেশি কিছু লাগে না। হুম, তো তোমার যে এক্সট্রা টাকাটা আছে, যেটা তুমি হচ্ছে ইনকাম করেছো, তোমার ভ্যালুয়েশন অনেক হাই। তো আমার মনে হয় যে কেউ যদি ওই পর্যায়ে যায়, তার ডেফিনেটলি গিভ ব্যাক করতে হবে টু দ্য সোসাইটি ওয়ান ওয়ে অর আদার। ইট ক্যান বি যে আমি ইনভেস্ট করতেছি, ইট ক্যান বি আমি চ্যারিটি করতেছি, ইট ক্যান বি আমি একটি স্কুল করতেছি, কলেজ করতেছি, আমি হচ্ছে এডুকেশন সাইডে কোনো একটা কন্ট্রিবিউট করতেছি। বাট ওই প্র্যাকটিসটা আমাদের ভিতরে খুব কম দেখা যায়। সো আমার মনে হয় যে তুমি যেহেতু ইউ হ্যাভ মেড অ্যান ইউনিকর্ন, অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য মেন্টালিটি টু গিভ ব্যাক, অ্যান্ড সবাইকে নিয়ে উপরে ওঠার একটা টেন্ডেন্সি তোমার ভিতরে দেখা যায়, সেটা আমরা খেয়াল করছি। এনিওয়ে, তোমার সবচেয়ে ফেস করা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ কি ছিল, এবং সেটা তুমি ওভারকাম করছো। তো চ্যালেঞ্জ সম্পর্কে একটু জানতে চাই তোমার লাইফের। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে চ্যালেঞ্জের কথা, আহ,
যখন কোভিডের সময়ে তখন তো সবাই রুম বন্দি। তো তখন আ যখন অনলাইনে পড়াচ্ছি, অনলাইনে তো তখন মোবাইল স্ট্যান্ডে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি সবাই বাসায় থেকে। আ প্রতিদিন টুকটাক পড়াচ্ছি। অনলাইনে নতুনভাবে এনগেজ করছে স্টুডেন্টরা। আচ্ছা। তো তখন তো গ্র্যাজুয়েশন শেষ। তো আমার বন্ধুরা তখন কি করছে? হয় কেউ মাল্টিন্যাশনালে জয়েন করেছে কিংবা আ কেউ সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে। আর আমি কি করছি? আমি হচ্ছে পড়াচ্ছি। তো আ বাকিদের কাছে আমার কাজটা সবার এরকম মনে হচ্ছে যে আমি আমার অনলাইনে টিউশন করছি। হ্যাঁ? হুম, টিউশন যেরকম বাসায় যেয়ে পড়ানো। তো আমি তো জানি আমি প্রতিদিন গ্রো করছি। আমি প্রতিদিন দেখছি যে আজকে লাইভে ৫০ জন ক্লাস করছে, তো কালকে ৫০০ জন ক্লাস করছে। প্রতিদিন এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে। আচ্ছা। এরপর দেখছি যে আম একদিনে ১৫,৯০০ স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। সো আমি তো জানছি। বাট হুম, ওরা কি দেখছে? ওরা দেখছে যে হ্যাঁ, আ আমি আম অনলাইনে টিউশন করছি। সো আমার মনে পড়ছে এরকম যে আ কয়েকজন আমাকে এরকম কথা বলেছে যে আম এসব অনলাইন টিউশন বাদ দিয়ে সময় নষ্ট না করে এসব উল্টাপাল্টা কাজ করে আসলে কিছু হবেই না। আ বরং আ এসব বাদ দিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নে সেটা ভালো হবে। হুম, হ্যাঁ? তো আ এটা কয়েকবার শুনেছি। হয়তো ভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে এই ধরনের কথাবার্তাগুলো আমার কানে এসেছিল। তো তারা তো অ্যাকচুয়ালি আমার প্যাশন সম্পর্কে জানে না। আমি কি হুম, করছি সেটা জানে না। বাট তাদের কাছে মনে হয়েছে এটা একটা অনলাইন টিউশন। হুম, বাট আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পুরো পরিচয়, আমি যা কিছু অ্যাচিভ করেছি, আমার সবকিছু রুট ছিল আম ওই বন্দিপাশা জার্নিটা এবং ওই সময়ের জার্নিটা। তো আমি সেই ওই যে পারব না কিংবা আমাকে দিয়ে হবে না কিংবা টিউশন করছি, এইটা কিন্তু অনেক কিছু একসাথে মিন করে। রাইট। প্রথমত হচ্ছে আমার পোটেনসি কে চ্যালেঞ্জ করা, হুম, দ্বিতীয়ত হচ্ছে আমার প্যাশনকে চ্যালেঞ্জ করা, এরপর হচ্ছে আমাকে হেয় করা, এরপর হচ্ছে মানে আমি হোল লাইফে যেটা শিখেছি, ধারণ করে এসেছি যে যেকোনো কিছু করতে থাকলে আমি চেস করতে পারবো। তার মানে আল্টিমেটলি আমি নিজেই নিজের সাথে জুয়া খেলা শুরু করলাম কিনা। মানে আমি আমার মধ্যেই আসলে আমি কনফিউজ হয়ে গেলাম যে আমি আসলে করতে পারবো কিনা। হুম। তো আ অনেক কারণ ছিল ওই মুহূর্তে স্টপ করে দেওয়ার মতো। বাট হ্যাঁ, দাঁতে দাঁত চেপে আসলে তখন আ কাজটা কন্টিনিউ পারসিস্টেন্স, করে যাওয়া। হ্যাঁ। পারসিস্টেন্স তো জিনিসটা তখন ছিল। হোপফুলি এই মুহূর্তে আমার মনে হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ ছিল এটা। ২ আচ্ছা। টা ওয়ে ছিল, মানে ২ টা পথ ছিল। একটা হচ্ছে দাঁতে দাঁত চেপে এগিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে হাল ছেড়ে দেওয়া। সো আমি মানে ১ম লাইনটাই বেছে নিয়েছিলাম যে আমি দাঁতে দাঁত চেপে লড়ে গেছি। সো আ ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। আমার একজন প্রিয় ফিলোসোফার আছে, নাম হচ্ছে জর্ডান বি পিটারসন। হ্যাঁ, জর্ডান পিটারসন একটা কথা বলছে, আমরা যারা যুবক, ছাত্র অথবা গ্রাজুয়েশন শেষ করেছি এবং চাকরি করছি এরকম, অথবা হচ্ছে এইরকম এজে আছে, মানে 25 থেকে 35 ইয়ার্স, এই এইজের মানুষদের জন্য জর্ডান বি পিটারসন দুইটা স্কিলের কথা বলছে, যে দুইটা স্কিল যদি কারো থাকে তাকে কোনোভাবে আটকানো সম্ভব না। একটা হচ্ছে রাইটিং, আর একটা হচ্ছে স্পিকিং। কেউ যদি লিখতে পারে এবং কেউ যদি বলতে বলতে পারে, পারে। তাকে আটকানো সম্ভব না। অ্যান্ড নাইস। সে একটা সুন্দর ওয়ার্ড ইউজ করছে, আর্টিকুলেট। সো শুধু বললেই বা লিখলেই হবে না, ইন এ ফর্ম আর্টিকুলেট করতে হবে হুইচ ইজ অ্যাট্রাকটিভ টু আদার পিপল। সো আমার মনে হয় তোমার ভিতরে এই জিনিসটা আছে, নট অনলি ইউ, দ্য বাঞ্চ অফ পিপল যারা হচ্ছে তোমার সাথে কানেক্টেড উইথ বন্দি পাঠশালা, ফর এক্সাম্পল কাব্য আছে অ্যান্ড দ্য ইয়াসিন আছে, সৈকত অ্যান্ড শুভ এভরিথিং। আছে, সৈকত ভাই আছে। তো হ্যাঁ। যারা আছে, ইচ অ্যান্ড এভরিওয়ানের মধ্যে এই দুটো কোয়ালিটি, অ্যাটলিস্ট একটা, স্পিকিং, এই জিনিসটা আছেই। সো হোয়াট ডু থিঙ্ক যে স্পিকিংয়ের ক্ষেত্রে, পাবলিক স্পিকিং, দিস ইজ পাবলিক স্পিকিং, ইউ আর স্পিকিং ইন ফ্রন্ট অফ 200 স্টুডেন্টস অর 15,000 স্টুডেন্টস অনলাইন, সো এটা তো পাবলিক স্পিকিং। সো হোয়াট ডু থিঙ্ক, পাবলিক স্পিকিং জিনিসটা কিন্তু আমাদের অনেক একটা ফিয়ারফুল একটা বিষয়। হাউ ডিড ইউ মাস্টার দিস? অনেকের কাছে এটা একটা ভয়ের কারণ। বাট হুম, আমার কাছে এটা একটা গেমের মতো। মানে আমি খেলছি আসলে। ক্রিকেট মাঠে আমরা যখন আ একটা বাউন্ডারি মারি ব্যাটসম্যান হিসেবে, হুম, তখন কিন্তু মানে একজন ক্রিকেটারই জানে যে এটা কতটা আনন্দদায়ক। যখন হুম, আমরা কভার ড্রাইভ খেলি কিংবা আমরা যখন একটা ছক্কা মারি, তখন মানে তখন ভেতরের ট্রু ফিলিংসটা কিন্তু অন্যরকম। সো হ্যাঁ, আমি কেন কম্পেয়ার করছি এটার সাথে? আমরা ধরেই নেই
স্টেজে ওঠার পরে গলা কাঁপতে শুরু করে, অনেক কিছু ভুলে যায়, মানে একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়। হুম বাট আমি যখন স্টেজে উঠি বা আমি যখন কথা বলছি, তখন আমার কাছে মনে হয় এটা একটা বিগেস্ট চান্স যে আমি কি চিন্তা করি এবং আহ, মানে আমি যে ওয়েতে চিন্তা করি সেগুলো ছড়িয়ে দেওয়ার, সেগুলো মানুষকে জানানোর, এটা অনেক বড় একটা চান্স। সো আমার সামনে যে মানুষজনগুলো আছে তারা তো অ্যাকচুয়ালি শিখতে চাই বলেই তাকিয়ে আছে, তারা অ্যাকচুয়ালি জানতে চাই বলেই ওয়েট করছে। এবং আহ, ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যতটুকু শক্তি ধারণ করছি, সেই শক্তিটা সঞ্চারণ করে দেওয়ার ব্যক্তিটাই যখন আমি, সেন্ট্রাল ক্যারেক্টারটা যখন আমি, তখন আমাকে শক্তি ধারণ করতে হবে, তখন আমাকে তথ্য ধারণ করতে হবে, তখন আমাকে ভয়েসটা ধারণ করতে হবে। এবং আমার কথাটা যদি এমন হয় যে সেটা এনার্জি সঞ্চারণ না করে সেটা নার্ভাসনেস সঞ্চারণ করছে, তার মানে হুম শুধু আমি না, এন্টায়ার যে পিপল, এন্টায়ার যে অডিটোরিয়াম, এন্টায়ার যে রুম, সেই সেই রুমে কিন্তু একটা নেগেটিভ এনার্জি আমি সঞ্চারণ করলাম। তার মানে আমি এমন একটা পার্সন, বা ওই মোমেন্টে আমি এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার রোলটাই হচ্ছে পজিটিভ এনার্জি সঞ্চারণ করা। সো আমি যখন যে মানে আমার চারপাশ থেকে শুধু আমি শুধু এনার্জি রিলিজ করছি, এনার্জি রিলিজ করছি। আর ওই এনার্জিটা যখন সামনের অডিয়েন্সের চোখে মুখে আমি যখন দেখতে পাই, এটা একটা আলোর বিচ্ছুরণের মতো। আলো যাচ্ছে, আলো আবার আমার কাছে ব্যাক আসছে, সো আমি আরো বেশি মোটিভেটেড হচ্ছি। আমার থেকে আলো যাচ্ছে, আমার থেকে পজিটিভ এনার্জি যাচ্ছে, এনার্জিটা প্রতিধ্বনির মতো ওর চোখ থেকে, ওর ওয়াও থেকে আবার ফিডব্যাক হয়ে আমার কাছে আসে। সো আমি আরো বেশি মোটিভেটেড হচ্ছি। সো এভাবে করে যেটা হয় যে আমি কখনোই, মানে আমি পার্সোনালি কখনোই নার্ভাস হই না। সো অনেকের ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি থাকতে পারে হুম পাবলিক স্পিকিং এর। আমার কাছে মনে হয় বেসিক টুল এটা, যে জাস্ট এটা চিন্তা করা, আই এম দ্য হিরো, আই এম দ্য বস, আমি জানি কিভাবে বলতে হয়, অ্যান্ড দেন শুধু বলে যেতে হবে। বাট ব্যাক ইন মাইন্ডে অবশ্যই ইনফরমেশন থাকা, হুম এনাফ নলেজ থাকা, কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি আসলে। অসাধারণ। মানে তুমি যেটা বললা, এনার্জি পাস করা, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। মানে হোয়াট এভার ইউ সে, যদি এটার ভিতরে এনার্জি থাকে, দেন ইউ ক্যান সি দ্য রিফ্লেকশন ইন দ্য আদার পার্সনস আইজ অর এক্সপ্রেশনস। ভেরি গুড। সো এই পাবলিক স্পিকিং অ্যান্ড তোমার হচ্ছে এত বড় একটা কোম্পানি তোমাদের দাঁড় করানো, অ্যান্ড ফাইনালি তোমরা আসলে সবাই, অথবা মোস্ট অফ দ্য পার্সন কাম ফ্রম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে এসে একটা ডিফারেন্ট ট্র্যাকে নিজেকে ইউনো প্রস্ফুটিত করা, সো কিভাবে হলো এটা? মানে why did you like the education sector or the শিক্ষা or being a teacher? What is the driving force to make you this? আমার ক্যাম্পাস আমাকে কয়েকটা জিনিস শিখিয়েছে। আমার ক্যাম্পাসে যে আমি সর্বপ্রথম বুঝি যে আহ, মানে এই কমিউনিটি যতজন আছে সবাই না সবাইকে চিনে। আমি কোনো ইউনিভার্সিটিতে, হুম অনেকগুলো ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে, আমি যে দেখি এখানে সবাই সবাইকে চিনে। এটা একটা নেটওয়ার্কিং, এটা একটা লিডারশিপ, এটা একটা আহ, এটা একটা ইন্ডাস্ট্রি। আসলে এটা একটা ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রি কখন ভালো করে, যখন সেই ইন্ডাস্ট্রির যে কানেক্টেড মানুষজনগুলো সবাই সবার সম্পর্কে জানে, নেটওয়ার্কিং করছে, একজন একজনকে টেনে তুলছে, কিংবা একজন একজনকে মোটিভেট করছে, অ্যাপ্রিসিয়েট করছে। হুম আমি যদি নাই জানি একজন ভালো করছে, আমি যদি নাই জানি ও গুড লিডার, আমি যদি নাই জানি যে ও কয়েকটা ক্লাবের সাথে কানেক্টেড, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করবো কিভাবে? সো আমাদের কমিউনিটিতে ফার্স্ট থিং হচ্ছে সবাই সবাইকে চিনে। যেমন আপনার কি মনে পড়ে ভাইয়া যে আহ, আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছি, 1,000 মিউচুয়াল ফ্রেন্ড আমার টোটাল ফ্রেন্ড লিস্টে, ফেসবুক ফ্রেন্ড লিস্টে বন্ধুই হচ্ছে 2,000। তার মধ্যে সৌম্য ভাইয়ের সাথে আমার 1,000 মিউচুয়াল ফ্রেন্ড। এটা অবাক করার মতো না? তার হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ রাইট। এই 1,000 জন মানুষ কিন্তু আমাদের কমিউনিটির। আপনি বড় হয়েছেন আপনার ডিস্ট্রিক্টে, ডিফারেন্ট জায়গাতে, আমি হুম আমার জায়গাতে বড় হয়েছি। মানে একটা ইউনিভার্সিটির একটা ইনফ্রাস্ট্রাকচার তাকে 1,000 মিউচুয়াল ফ্রেন্ড দিচ্ছে। তার মানে এটা একটা বিগ নেটওয়ার্ক, যেটা হুম আমাকে আমার ক্যাম্পাস আমাকে শিখাইছে, আমার ক্যাম্পাস আমারে দিছে। এরপর আমি যেটা দেখেছি, আমাদের যখন বিভিন্ন বড় ভাইয়ারা ছিলেন, এই মুহূর্তে মনোহর হোসেন পলাশ ভাইয়ের কথা মনে পড়ছে, অনেকের কথাই হয়তো মানে এই মুহূর্তে মনে করতে পারছি না। তারা না
আমাদের একটা ইন্ডাস্ট্রি লিডার হিসেবে থিঙ্ক করতে আমাদেরকে হেল্প করছে, যে আমাদের টেক্সটাইল হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, বাট এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রিতে আমাদেরকে লিড করতে হবে। কিভাবে লিড করতে হবে? লিডারশিপ দিয়ে, স্কিল দিয়ে, থটস দিয়ে, নেটওয়ার্কিং দিয়ে। এবং তারা যখন গ্লোবালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, তখন থেকে কিন্তু আমাদের মাইন্ডসেটে একটা জিনিস কাজ করতো, যে হ্যাঁ, আমি কিন্তু লিডারশিপ শিখছি, আমাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে হবে। আমাকে আমার যেই প্রতি বছর যতজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হচ্ছে, আমি সবাইকে চিনি। আমার মনে হয় না বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে যতজন তার ব্যাচে গ্রাজুয়েট বের হচ্ছে সবাইকে চিনি। আমার মনে হয় এটা টেক্সটাইলের এখনো যতগুলো ব্যাচ বের হচ্ছে, আমার মনে হয় 50তম ব্যাচ কিংবা 51তম ব্যাচ রানিং এখন। বাট শুরু থেকে এখনো পর্যন্ত যতজন গ্রাজুয়েট বের হচ্ছে সবাই সবাইকে চিনে। তো এতে যেটা হচ্ছে, আমরা কিন্তু একটা ট্রু নেটওয়ার্কিং আমার ক্যাম্পাস থেকেই পেয়ে যাচ্ছি। সো True. অ্যাকচুয়ালি বুটেক্স আমাকে ব্যবসা শেখাইছে আমি সেটা বলবো না, বুটেক্স আমাকে উদ্যোক্তা হতে শেখাইছে সেটা বলবো না, বাট ব্যবসার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য, গ্লোবালি কোনো কিছু চেস করার জন্য যা কিছু দরকার সেটা বুটেক্সের কমিউনিটি আমারে শিখাই দিছে। সো আমি তো মূল সূত্রটা শিখে ফেলছি বুটেক্স থেকে বা আমার কমিউনিটি থেকে। এখন তো আমাকে মানে আমি তো হারবো না আসলে, কারণ আমি সূত্র শিখে ফেলছি। আমি ব্যবসা শিখি না, আমি ব্যবসার সব সূত্র শিখে ফেলছি। আমি নেটওয়ার্কিং শিখি না, নেটওয়ার্কিং সব সূত্র শিখে ফেলছি। তো কিভাবে গ্লোবাল থিঙ্ক করতে হবে, আমি গ্লোবাল কমিউনিটি বিল্ড আপ করতে পারিনি, কিন্তু কিভাবে গ্লোবাল কমিউনিটি বিল্ড আপ করতে হবে সেটা আমার বুটেক্স শিখাই দিছে। সো আমার মনে হয় যে আমার আজকের অবস্থান কিংবা আমি সামনে যা কিছু করব সেটার পেছনে আমার ক্যাম্পাস বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসকে আমি সবসময় মানে বুটেক্সের প্রতি গ্রেটফুল, এই অর্থে যে সে আমাকে আউট অফ দ্য বক্স অনেক কিছু চিন্তা করতে শিখাইছে। আপনার ক্ষেত্রে প্রশ্ন করলে মানে আপনার জার্নিতে আসলে বুটেক্সের কন্ট্রিবিউশন আসলে কিরকম ছিল, আপনি কিভাবে দেখেন আসলে ক্যাম্পাস লাইফটাকে? আমার দেখাটা আসলে একটু ডিফারেন্ট, বিকজ আমি আসলে রাজুক থেকে পড়ে আসছি। তো এখন রাজুকে আমি যে লেভেলের টিচার পাইছি, তো টিচারদেরকে আমি খুব লুক আপ করতাম। আই ইউজ টু লুক আপ টিচার্স লট, বিকজ আমি দেখতাম যে তারা আসলে কতটা সুন্দরভাবে একটা টপিক বুঝাইতে পারতেছে। এটা আমাকে একটা একটা প্লিজিং একটা মেন্টালিটি দিত আর কি। বাট বুটেক্সে এসে যেটা হলো যে প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি খুব বেশি এই জিনিসটা পাইনি। সো ক্যাম্পাস আমার জন্য খুব বড় কিছু হয়ে ওঠে নাই। আমার জন্য বড় কিছু হয়ে উঠছে আসলে হলের মানুষ অ্যান্ড দ্য পিপল, মানে মানুষজন আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে। নট দ্য টিচার্স অ্যান্ড এভরিওয়ান, বাট আমার ফ্রেন্ড, আমার বড় ভাই এবং ছোট ভাই, এই যে কমিউনিটিটা, দিস হ্যাজ বিন এক্সিলেন্ট, এক্সিলেন্ট। অ্যান্ড এইটাই আমাকে আসলে আগায় নিচ্ছে সামনে লাইফে যতদূর আমি আসছি। For this community I have come. So grateful to Budex as well. Let's come back to you. আমি এখানে একটা ট্রিকি কোশ্চেন করতে চাই। ট্রিকি কোশ্চেনটা এরকম যে বন্দি পাঠশালা অথবা তোমার আরেকটা ইয়ে হচ্ছে ড্রিম স্কুল, হোয়াই দিস টু হ্যাভ বিন সো সাকসেসফুল? আমার একটা নিজস্ব থিওরি আছে। থিওরিটা হচ্ছে যে বাংলাদেশে কম্পিটেন্সের খুব অভাব। The person you are, the smartness that you have, or the articulation that you have, এই লেভেলের আর্টিকুলেশন এবং এই লেভেলের স্মার্টনেস ওয়ালা টিচার বাংলাদেশের আহ, খুব একটা পাওয়া যায় না, রেয়ার, খুব একটা পাওয়া যায় না। আছে ডেফিনেটলি, বাট তুমি স্কুল কলেজে খুব একটা পাবা না। সো তোমার যে কম্পিটেন্সিটা আছে এবং যে এনার্জিটা আছে, এটা ইনফেকশাস। এবং এটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের ভিতরে এই ব্যাপারটা খুব টানে তাদেরকে, যে আমাকে ভাইয়ার মতো কম্পিটেন্ট হইতে হবে। সো ওই জন্যই কিন্তু তোমার এত স্টুডেন্ট এবং এটা, এবং তোমার যে কমিউনিটিটা মানে বা কাব্য অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দিস কাইন্ড অফ কম্পিটেন্সি। সো ওই কম্পিটেন্সির প্রতি আগ্রহী হয় স্টুডেন্টস, অ্যান্ড দে ওয়ান্ট টু বিকাম মোর কম্পিটেন্ট। সো কম্পিটেন্সি যদি কোনো কোনো ব্যবসা, আমি এখন বিজনেসে আসতেছি, কম্পিটেন্সি রিলেটেড কোনো ব্যবসা যদি করা যায় তাহলে হচ্ছে সেটা সাকসেসফুল হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক? বন্দি পাঠশালা হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। এখানে কি বাংলাদেশে কি আরও 2টা 3টা বা 5টা বন্দি পাঠশালার জায়গা আছে কিনা? আমাকে একটু এলাবোরেটলি আসলে অ্যান্সারটা দিতে হবে। মানে শুরুর জার্নিতে আসলে কি কি জিনিস কাজ করেছে এবং এখনো পর্যন্ত আসলে মানে আমাদের থট কি কি ছিল,
তো আমরা যখন কোভিডের সময় শুরু করি আমাদের জার্নিটা, বন্দিপাশা জার্নি, আর বন্দিপাশার নামের সাথে আসলে ওই যে ঘরে বন্দি থেকে পড়াশোনা করতে হবে, ব্যাপারটা এমন ছিল। তো আমরা এটাকে আসলে ওভাবেই ব্র্যান্ডিং করেছি। অনেকে বলেছে নামটা চেঞ্জ করতে, না আমি রুটকে ভুলে যেতে চাই না, হ্যাঁ রুটকে চেঞ্জও করতে চাই না। তো যখন আমরা জার্নিটা শুরু করি, যেহেতু অনেক আগে থেকে পড়াইতাম, আমরা কাব্য, ইয়াসিন, শুভ আমরা একসাথে পড়াতাম অনেক লম্বা সময় ধরে, 5-6 বছর ধরে, যেটা আমাদের একটা স্কিল সেট ছিল। তো আমরা যখন পড়ানো শুরু করলাম, তো তখন অনেক ধরনের মানে পড়াচ্ছি এক, আর পড়ানোকে আমি যখন একটা বিজনেসে কনভার্ট করছি, তখন কিন্তু অনেক নতুন নতুন টার্মের সাথে পরিচিত হইতে হবে, অনেক কিছুর সাথে অ্যাডপ্ট করতে হবে। হ্যাঁ, আর এর আগেও যা পড়িয়েছি সেটা অন্য প্রতিষ্ঠানে পড়িয়েছি, নিজের তো প্রতিষ্ঠান না সেটা। তো শুরুতে মনে আছে যে আমি ট্রেড লাইসেন্স জানি না, ট্রেড লাইসেন্স কি সেটা আমি জানি না, জানি না সার্ভার কি, ওয়েবসাইট কি, এক্সাম সিস্টেম কি, হোস্টিং কি, ডোমেইন কি, কিচ্ছু জানি না। শুধু একটা স্কিল সেট ছিল যে আমি ভালো পড়াতে পারি। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আমি শুধু পড়াতে পারি, আমি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলবো, এটা আসলে হবে না। রাইট। কিন্তু কিভাবে হবে কিচ্ছু জানার দরকার নেই। আমি বারবার এটা বলার চেষ্টা করি সবসময় যে একদম জিরো থেকে আজকের এত বড় একটা কোম্পানি তৈরি করে ফেলার পেছনে একটা জিনিস মানে খুবই স্পষ্ট ছিল, সেটা হচ্ছে আমি জানতাম আমার স্কিল এটা, এবং এই স্কিলে কেউ আমারে টপকাইতে পারবে না। মানে আমি আমার স্কিলের ব্যাপারে শতভাগ কনফিডেন্ট। হ্যাঁ, তোমাকে এখানে বিট করা কঠিন। হ্যাঁ, বিট করা কঠিন। তো তাহলে বাকি জিনিসপত্রগুলো যেগুলো অক্সিলারি স্কিল, যে আচ্ছা ওয়েবসাইট সম্পর্কে জানি না, ইউটিউবে সার্চ করি, শিখে ফেললাম। আমি ট্রেড লাইসেন্স সম্পর্কে জানি না, সার্চ করছি, শিখছি, প্রতিদিন শিখছি আমি। ইভেন মানে কিভাবে ট্যাক্স দিতে হবে, কিভাবে ভ্যাট দিতে হবে, কিভাবে বিন করতে হবে, কিভাবে টিন করতে হবে। আমার মনে হয় অনেকে নতুন করে ব্যবসা শুরু করতে চায়, কিন্তু এগুলো কিচ্ছু জানে না, ভয় পেয়ে যায়। সার্চ করো, শিখো, একবার শিখো, টোটাল লাইফে কাজে লাগবে। একবার ট্রেড লাইসেন্স শিখো, হোল লাইফে কাজে লাগবে। তুমি যদি কখনো নাই শিখো, তাহলে তুমি ফাউন্ডার তো হইতে পারবা না। তোমাকে শিখতে হবে, অন্তত অন্যের ভুল ধরতে হইলেও তোমাকে শিখতে হবে। সো একটা একটা করে প্রতিটা শিখে ফেললাম, বিন শিখলাম, টিন শিখলাম, ট্রেড লাইসেন্স শিখলাম। মানে কাইন্ড অফ এরকম যে ব্যবসার না বোঝাও একটা ছেলে পুরোপুরি ব্যবসা বুঝে ফেললো। তো জাস্ট টুলস ইউজ করলাম, যে কি কি টুলস আছে, ইউটিউবে সার্চ করছি, কখনো গুগল সার্চ করছি, উইকিপিডিয়াতে সার্চ করছি, বাট স্টাডি করছি, শিখছি, ল্যাকিংসটা কি আমি শিখছি। সো এন্টায়ার বিজনেস সম্পর্কে আমি বুঝে ফেললাম। তো এরপর কি হলো, চ্যালেঞ্জেসটা হয়ে গেল টাকা। যে হ্যাঁ, আমাদের কাছে টাকা নাই, পকেটের টাকাতেই যেহেতু কাজ করছি আর আর্ন করছি না, তো সেক্ষেত্রে যেটা হলো যে মনে আছে আমি, কাব্য, ইয়াসিন, আমরা ওসমানী হলে, বুটেক্সে থাকাকালীন যে হলে আমাদের সিট ছিল, তো এই হলের একটা কর্নারে আমরা একটা প্রথম স্টুডিও তৈরি করলাম। তো এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্টের মতো, এটা একটা অ্যাওয়ার্ড জিতে ফেললাম। হ্যাঁ, তো ওই স্টুডিওতে আমরা ক্লাস রেকর্ড করা শুরু করলাম, এবং এই ক্লাসগুলোর কমেন্ট বক্সে এখনো যদি যাই, এত দারুণ দারুণ কমেন্ট। তো সেই কমেন্টগুলো আমাদেরকে একটা একটা করে মাইল ফলক পার হতে হেল্প করতেছে। এবং অলমোস্ট 2020-এর শেষের দিকে কিংবা 21-এর শুরুর দিকে হবে, প্রথম কোর্স যখন লঞ্চ করলাম, স্টুডেন্টরা বলছে ভাই আপনারা পেইড কোর্স লঞ্চ করেন, পেইড কোর্স লঞ্চ করেন। তো প্রথম কোর্স লঞ্চ করলাম, আমার মনে আছে যে আমি কোর্স লঞ্চ করব কি না তোমরা বলো, 912টা কমেন্ট ছিল। তার মানে 912 জন, মানে আমার ব্যবসার ক্লায়েন্ট, আমি মাত্র ব্যবসা শুরু করছি, তারপর 912 জন আমার ক্লায়েন্ট হয়ে গেছে অলরেডি। 912 জন চাই যে আপনি কোর্স লঞ্চ করেন, মানে আপনি প্রোডাক্ট লঞ্চ করেন। কিন্তু আমি যদি শুধু কমেন্টটা দেখি, 912টা কমেন্ট, শুধু তা নয়, আমাকে তার আগে নিশ্চয়ই ওরকম মানে 900 ঘন্টা কাজ করতে হয়েছে 912টা কমেন্ট পাওয়ার জন্য। অ্যান্ড দেন পরবর্তী দিন যখন কোর্স লঞ্চ করলাম, পেইড কোর্স লঞ্চ করলাম, আমার মনে আছে যে প্রথম দিনেই আমার মোবাইল ফোনের বিকাশ অ্যাকাউন্টে প্রায় 1,12,000 টাকা জমা হয়। এবং ওই দিনে যে আমি বসুন্ধরা সিটি থেকে একটা নতুন ফোন কিনে নিয়ে আসি। সো এই যে শুরু, রিটার্ন আসা শুরু করছে, অ্যান্ড আমি বুঝতে পারছি আমি যা করছি সেটা ইম্প্যাক্টফুল ছিল এবং ইম্প্যাক্ট ফেলছে, আর পেছনে তাকাইতে হবে না। এই যে প্যাশন দেখলাম, শিখে নিলাম কি কি ল্যাকিংস আছে, অ্যান্ড দেন ইউজার কিংবা আমার কাস্টমার কিংবা আমার কনজিউমার যা চাচ্ছে ঠিক সেইটাই আমি প্লেস করলাম, রাইট টাইমে রাইট প্রোডাক্ট রাইট কোয়ালিটি দিয়ে, অ্যান্ড দেন ওদিনের পরে আর কখনোই আসলে পেছনে তাকাইতে হয় নাই। সো
যতগুলো অ্যাওয়ার্ড বলি, যতগুলো অ্যাচিভমেন্ট বলি, যতগুলো জায়গাতে ফিচার হওয়া বলি, যতগুলো জায়গায় গিয়েছি সবগুলো জায়গাতেই কিন্তু আলটিমেটলি মানে এক্স ফ্যাক্টরটা কি ছিল, ওই যে ছোট্ট জার্নিটুকু। সো কেউ যদি আসলে নতুন করে একটা বিজনেস শুরু করতে চায়, তাহলে ওই যে প্যাশনটাকে ধরে রাখা, অ্যান্ড দেন ওটার উপর ওয়ার্ক করা, ল্যাকিংস খুঁজে বের করা, অ্যান্ড দেন প্রতিনিয়ত আপডেট করে ফেলা, প্রতিনিয়ত আপডেট করে ফেলা। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে প্রথম ওয়েবসাইট ছিল www.bondipasha.com.bd, আমরা কিন্তু সেই ওয়েবসাইট থেকে এখন bondipasha.education অ্যান্ড এখানে এআই ইন্টিগ্রেশন করা, এবং আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ওয়েবসাইট হচ্ছে এখন আমাদের, যেখানে সমস্ত ফিচার আছে। সো প্রতিনিয়ত আমি শুধু পড়িয়েই গেছি, সাবজেক্টিভ নলেজ বাড়িয়েছি তা নয়, মানে প্রতিনিয়ত ওয়ার্ল্ডে কি হচ্ছে, গ্লোবালের থেকে কি হচ্ছে সেটা অ্যাডপ্ট করা, প্রতিনিয়ত কি কি ফিচার দেশীয় ইন্ডাস্ট্রিতে অ্যাড হচ্ছে সেটা অ্যাডপ্ট করা, অ্যান্ড দেন সেটার উপর স্টাডি করা। এমন তো নয় যে আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে এসেছি, অথচ আমাদের যে ওয়েবসাইট কিংবা আমাদের যে ইকোসিস্টেম কিংবা এক্সাম সিস্টেম, প্রত্যেকটা জায়গাতে কিন্তু টেক নলেজ কিন্তু নিজে শিখতে হয়েছে, আমাদের এন্টার টিম শিখেছে, অ্যান্ড দেন কিন্তু আমরা সুপারভাইজ করেছি সেটা। তো ব্যাপারটা অনেকটা এরকম, আমি যদি আরেকটা বন্দিবাসা তৈরি করতে চাই কিংবা আরেকটা বড় অর্গানাইজেশন তৈরি করতে চাই, মানে সূত্র খুবই সিম্পল, খুবই সিম্পল। তৈরি করা যাবে মানে 100টা ইন্ডাস্ট্রি তৈরি করা সম্ভব আমাদের। কারণ একটা ডেটা দিয়েই বলি, বাংলাদেশে 1 থেকে 10 পর্যন্ত প্রায় 4.42 মিলিয়ন স্টুডেন্ট আছে, তার মানে প্রায় 4 কোটি 20 লাখ স্টুডেন্ট আছে, হিউজ নাম্বার। 11-12 অ্যান্ড অ্যাডমিশন এই জায়গাতে প্রতি বছর এইচএসসি পরীক্ষায় তাই 12 থেকে 13 লক্ষ স্টুডেন্ট, তার মানে ধরলাম আরও 2 মিলিয়ন, তার মানে টোটাল 4 কোটি 50 লাখ স্টুডেন্ট আছে, যেখানে আমরা প্রতি বছর বন্দি পাঠশালা আমরা পড়াচ্ছি প্রতি বছর পেইড স্টুডেন্ট 70 থেকে 80 হাজার পেইড স্টুডেন্ট পড়াচ্ছি। আচ্ছা, তার মানে মার্কেট সাইজটা প্রায় 45 মিলিয়নের একটা মার্কেট, সেখানে মানে 4.5 কোটি স্টুডেন্টের একটা মার্কেট, সেখানে আমি পড়াচ্ছি মাত্র 70,000 পেইড স্টুডেন্ট। তার মানে মার্কেট সাইজের তুলনায় আমরা কত মিনিমাম নাম্বারের কাছে আমরা আসলে পৌঁছাইতে পারতেছি। তার মানে এরকম 200টা বন্দি পাঠশালা যদি তৈরি হয়, তখনই আরও মোর কোয়ালিটি এডুকেশন এনশিওর হবে। আমি চাই যে এরকম 200টা বন্দি পাঠশালা আসুক, আমি সেই এম্পাওয়ারমেন্টটা করতে চাই। ইভেন আমার ইচ্ছা আছে কেউ যদি চাই ইন্ডাস্ট্রিতে আসতে, তার A to Z মেন্টরিংটা আমি নিজে করব। কিন্তু আমি চাই বাংলাদেশের এডুকেশন সেক্টরে আরও বেশি মানুষজন আসুক, কিংবা এরকম ইন্ডাস্ট্রি আরও বেশি মানুষজন তৈরি করুক, যেন এই যে গ্যাপটা 70,000 কই 4.5 কোটি, সো সবাই কোয়ালিটি এডুকেশন সবার কাছে পৌঁছাক। সো ঘুরে ফিরে আসলে ব্যাপারটা এটাই যে আমি যদি চাই, হিউজ মার্কেট আছে বাংলাদেশি, হিউজ মার্কেট, এখনো অপরচুনিটি রয়েছে। সো জাস্ট জার্নিটা করতে হবে, স্টার্ট করতে হবে, জার্নিটা করতে হবে। তো এই জায়গায় আমার একটা অবজারভেশন, অথবা অবজারভেশন বলবো না, আমি একজন ফিলোসফার নাভাল রাভিকান্ত, হ্যাঁ, তার একটা বক্তব্য শুনেছি। সে এখানে বলছে এরকম যে বিজনেসের যে গেমটা, ইট ইজ পজিটিভ সাম। মানে হচ্ছে যদি আমি আজকে একটা বিজনেস করতে চাই, ফর এক্সাম্পল আমি আজকে আরেকটা বন্দি পাঠশালা করতে চাই, ইট উইল নট ইম্প্যাক্ট ইওর বন্দি পাঠশালা। এটা হচ্ছে আমি নতুন করে আরেকটা কিছু ক্রিয়েট করলাম, এতে অন্য কারোর ক্ষতি হচ্ছে না। সো বিজনেস জিনিসটা আসলে পজিটিভ সাম, অ্যান্ড আমার মনে হয় যে বিজনেস রিলেটেড আলোচনা আরও বেশি হওয়া উচিত বাংলাদেশে। মানে যত বেশি আলোচনা হবে, মানে আমি যদি নাই জানি আসলে কি চলছে, আমি যদি নাই ইনসাইটসগুলো জানতে পারি, তাহলে আমি চিন্তা করবো কিভাবে। বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনের মানে ল্যাকিংসটাই ওখানে, যে ওই যে পজিটিভ ডিসকাশন করা, পজিটিভ আলোচনা করা। আমার মনে হয় এক্ষেত্রে পজিটিভ ফিডার দারুণ একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, পজিটিভ ইনসাইটসগুলো তুলে ফেলা। ইটস নট লাইক দ্যাট যে এটা বিজনেসের পজিটিভ সাইড হইতে হবে, এটা হিউম্যান ইনস্টিংক্ট হতে পারে, হ্যাঁ, এটা ক্যারিয়ার হতে পারে, এটা বিজনেস হইতে পারে, এটা এন্টারপ্রিনারশিপ হইতে পারে, বাট পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন পজিটিভ এনার্জি পাবো, আমি যদি 10 হই, পজিটিভ এনার্জি আমার 90-তে নিয়ে যাবে, হ্যাঁ। সো আমরা ছোটবেলায় দেখি না যে যখন সাইকেল চালানো শেখায় বাচ্চাদেরকে, কথা বলতে শেখায়, হ্যাঁ, সাইকেল চালানো শেখার সময় কি হয় যে আমি সাইকেলটা পেছন থেকে ধরে রাখছি অ্যান্ড কাউকে চালানো শেখাচ্ছি, হঠাৎ করে আমি যখন ছেড়ে দিব, ও জানছে না আমি ছেড়ে দিছি, ও নিজে নিজে কিন্তু চালানো শিখে যাচ্ছে। সো ব্যাপারটা কাইন্ড অফ এরকম, পজিটিভ এনার্জি এভাবেই কাজ করে, যে আমি যদি পজিটিভ এনার্জি নিয়ে চলি,
আমি নিজেও জানি না আমি কত কিছু চেস করে ফেলতে পারবো, বাট বিপরীতে যদি নেগেটিভ এনার্জি আমার মধ্যে পুশ হইতে থাকে, তাহলে আমি নিজে বিশ্বাস করা বন্ধ করে দিব যে আমি অনেক কিছু করতে পারি। সো পজিটিভ এনার্জিটা থাকা ইম্পর্টেন্ট। সো পজিটিভ ফিডার এক্ষেত্রে আমার মনে হয় খুব দারুণ উদ্যোগ নিয়েছে। আমি শুধু চাইবো চলুক না, এটা চলতে থাকুক, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। চলতে থাকুক, চলতে থাকুক। Okay, so let's discuss about the visits that you have done to other countries. আমরা একটু তোমার ভ্রমণ সম্পর্কে শুনতে চাই। How do you feel and where you have been? Where are the places that you have been, and how did you enjoy the places? আই হ্যাভ অলরেডি ভিজিটেড মেনি মোর কান্ট্রিজ। আর সত্যি বলতে আমি যখন আমি দুটো কারণে ভিজিট করি। এক হচ্ছে আমি একজন মানে সত্যি বলতে ট্রাভেলটা এনজয় করি অনেক, দেখতে আচ্ছা। পছন্দ করি, নতুন নতুন জিনিস দেখতে পছন্দ করি। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমি সেগুলো দেখতে চাই, এটা আমার একটা প্যাশন। সেকেন্ডলি যেটা, আমি যখন আউট অফ দ্য বক্স একটা টার্ম ইউজ করি আমরা, আমি যখন আমার দেশের বাইরে যাই তখন আমি ভিন্ন কালচার দেখি, ভিন্ন মানুষ দেখি, ভিন্ন থট প্রসেস দেখি, ভিন্ন আইডিয়াস দেখি। আমি অ্যাকচুয়ালি আইডিয়া হান্ট করি যে হ্যাঁ, কোথায় গেলে কি আইডিয়া পাওয়া যাবে, কোথায় গেলে কোন ডিফারেন্ট আইডিয়াটা আমি ধারণ করতে পারবো, যেটা আমি আমার দেশে এসে ইমপ্লিমেন্ট করতে পারবো। ইভেন ব্যাপারটা অনেকটা এভাবেও কাজ করে যে কোনো আইডিয়া পেলাম না, বাট আমি যখন ঘুরছি, আমি যখন বিভিন্ন দেশে যাচ্ছি, তখন না চিন্তা ভাবনাটা আরো ব্রড হচ্ছে। হ্যাঁ, মানে তত আমি আমার ল্যাকিংস খুঁজে পাই। আমি যত জানি তত আমি ল্যাকিংস খুঁজতে পাই। যেমন আমি বলি যে আমি জ্ঞানের জগতে একজন ভিক্ষুক। হ্যাঁ, মানে আমি জ্ঞান পিপাসু ভিক্ষুক। তার মানে ভিক্ষুকের কাজই তো ভিক্ষা করা। আমি যদি জ্ঞানের ভিক্ষুক হই, আমি জ্ঞান ভিক্ষা করি। কোথায় যেয়ে যে বিভিন্ন কান্ট্রিতে যেয়ে যে তখন কি হয়, আমি যখন মানে আমি যখন চিন্তার জায়গাটা আরো বেশি ব্রডেন করতে পারছি, তখন কি হচ্ছে, আমি আরো বেশি চিন্তা করতে পারছি, অ্যান্ড সেই চিন্তাটা কিন্তু আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সবকিছুতে ইম্প্যাক্ট ফেলছে। সো মানে যত বেশি ট্রাভেল করছি আমি চাই যে মানে আই উইল ট্রাভেল অ্যাজ মেনি অ্যাজ মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন নিয়ার ফিউচার। বাট মানে এই পুরো প্রসেসটা না আমি প্রচণ্ড এনজয় করি, এবং এটা আমাকে লার্নিং দেয়, এটা আমাকে হ্যাপিনেস দেয়, এটা আমাকে চিন্তার জায়গাটা বড় করতে হেল্প করে। সো মানে সবকিছুই মানে প্রসেসটা আমি আসলে অনেক বেশি এনজয় করি। আচ্ছা, এখন তুমি দেশের কথা বলতেছিলা, আমরা কি একটু দেশ নিয়ে তোমার চিন্তা ভাবনা সম্পর্কে জানবো কিনা? ফর এক্সাম্পল, দেশের তো নানান রকম ভাগ আছে। আমাদের প্রশাসন আছে, আমাদের হচ্ছে পার্লামেন্ট আছে, আমাদের রাজনীতিবিদ যারা তারা আছেন, আমাদের হচ্ছে অ্যাডমিনের লোকজন আছেন, ইভেন আমরা সাধারণ নাগরিক যারা আছি। সো এই যে পার্টটা, আমাদের যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা, একটা আহ, এটা কি বলে, কমন একটা পার্ট হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি জিনিসটা। ইট হ্যাজ নেভার লেফট আওয়ার সাইট, ইট হ্যাজ অলওয়েজ বিন দেয়ার। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি আশাবাদী কিনা বাংলাদেশকে নিয়ে, যে দেয়ার উইল বি চেঞ্জেস, দেয়ার উইল বি গুড থিংস? বিকজ আমি খুবই আশাবাদী। আমি যত কমই দেখতেছি কিনা, বাট আমি দেখতেছি যে দেয়ার আর থিংস দ্যাট আর হ্যাপেনিং, দেয়ার আর পিপল দ্যাট আর কামিং আউট, যারা কিনা হয়তো অনেক ভালো করবে, এবং এই রাজনীতি ব্যাপারটাতেও আমাদের পজিটিভ কিছু আমরা পাবো বলে তোমার কি কখনো মনে হয় কিনা? বা দেশ নিয়ে আমাদের আগানোর যে চিন্তা ভাবনাটা, আমরা কি খুব তাড়াতাড়ি আগাইতে পারবো নাকি অনেক সময় লাগবে? হোয়াট ডু থিঙ্ক? আমি যেটা মনে করি যে এখন যাদেরকে আমরা জেন জি বলছি, এরা অনেক স্মার্ট, এরা অনেক বেশি স্টাডি করে, পলিটিক্স নিয়ে এদের নলেজ বেশ ভালো, ইভেন কূটনৈতিক নলেজ, বহির্বিশ্বের সম্পর্কে ওদের আইডিয়া বেশ ভালো, গ্লোবাল পলিটিক্স কীভাবে কাজ করছে। সো আমাকে কোনো একটা চেঞ্জ আনতে হলে কাউকে না কাউকে স্ট্যান্ডার্ড ধরে ফলো করতে হবে, স্ট্যান্ডার্ড ধরতে হবে। সো গ্লোবাল পলিটিক্সের দিকে যদি খেয়াল করি, তাহলে নিশ্চয়ই এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখান থেকে আসলে ট্রু পলিটিক্স, স্মার্ট পলিটিক্স আসলে শেখার অনেক জায়গা রয়েছে। আমি মেনশন করতে চাই না, বাট আমাদের ইয়াংস্টাররা যারা সামনে ভোটার হবে, ভোটার হচ্ছে, তারা যেই প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছে, তারা একটা ট্রু স্টাডি পাচ্ছে, স্মার্টনেস পাচ্ছে, এবং তারা যে মানে গ্লোবাল পলিটিক্স সম্পর্কে যে জানছে, এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, দেখতে পাবো। একটা বড় চেঞ্জেসটা আসলে ওভারনাইটে হয় না, বাট আমি আশাবাদী এটা যে মানে এই যে যেই চেঞ্জেসের ভেতর দিয়ে যাচ্ছি, নিয়ার ফিউচারে আমরা এটার ইম্প্যাক্ট দেখতে পাবো।
আর সেকেন্ডলি যেটা শুধুমাত্র পলিটিক্যালি মানে পজিটিভ ইম্প্যাক্ট পড়লেই যে একটা কান্ট্রি আসলে অনেক ভালো কিছু করবে, আমি আসলে সেভাবে ভাবছি না। আমাকে ইকোনমিক্যালি ইভেন ইভেন আমরা যদি স্বাস্থ্য খাতের কথা বলি, আমরা যদি শিক্ষার কথা বলি, অ্যান্ড দেন রাজনৈতিক পার্ট হচ্ছে এমন একটা পার্ট যেটা অনেক কিছুকে কম্বো করে, বাট এমন নয় যে শুধুমাত্র রাজনৈতিক কালচার কিংবা গণতান্ত্রিক রাষ্ট্র কিংবা স্মার্ট পলিটিক্যাল সিস্টেমই আমাদের সব কিছুকে চেঞ্জ করে ফেলতে পারবে। বরং হোল ইকোসিস্টেমটা যখন আমরা আসলে চেঞ্জ করতে পারবো উইথ উইথ ট্রু পলিসি, অ্যান্ড দেন আমরা আসলে একটা ভালো আউটকাম দেখতে পাবো। সো সেই জন্য আমার মনে হয় যে পলিসি মেকার যারা রয়েছে মানে একদম রুট কজগুলো আইডেন্টিফাই করা এবং সেটার উপর ওয়ার্ক করলে আমার মনে হয় যে একটা ভালো পজিটিভ চেঞ্জ আসবে। সো এখন আমরা আসলে শেষের দিকে চলে আসছি পডকাস্টের। আমি এখন এমন একটা কোশ্চেন করতে চাই যে কোশ্চেনটা আসলে নট লিমিটেড টু দ্য টাইম ফ্রেম। মানে এখন তুমি বন্দি পাঠশালা করছো বা তোমার হচ্ছে ঘোরাঘুরি করছো বা তুমি যুবক বয়সে আছো, বাট এখন হলো 2025 সাল। লেট আস কনসিডার দ্য হোল হিউম্যান হিস্ট্রি। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে তোমার মতে হিউম্যান কাইন্ড অর হিউম্যান সোসাইটি আসলে এই মুহূর্তে কোথায় আছে? মানে তুমি যদি বলো যে প্রযুক্তির দিক থেকে তো আমরা অনেক আগে গেছি। সো where do you see humankind in next 500 or 1000 years? What do you think, যে আমরা আসলে কি মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবো? আমরা আসলে কোথায় যাব? আমরা কি রাইট ট্র্যাকে আছি, নাকি আমাদের কিছু ট্র্যাক ভুল আছে? আমাদের কি জিনিসগুলো ইমপ্রুভ করা উচিত অ্যাজ এ কালেকটিভ, কি বলে, মানব সভ্যতা? অনেক কঠিন প্রশ্ন, বাট মানে এটা বলার জন্য যথেষ্ট নলেজ বলি, যথেষ্ট অ্যানালাইসিস মনে হয় না আমার এই মুহূর্তে আছে বা যথেষ্ট যোগ্য মনে করছি না। বাট আমি যেটা বলতে পারি অ্যাজ এ পার্সন বলতে পারি, কালেকটিভ ব্যাপারটা তখনই বলা সম্ভব যখন আমার একটা ট্রু সার্ভে থাকবে। হ্যাঁ, তো আমি অ্যাজ এ হিউম্যান যেটা বলতে পারি যে হ্যাঁ, অনেক তো গ্যাপের জায়গা আছে, বাট কি চিন্তা করা উচিত, মানে কিভাবে চিন্তা করা উচিত, তাতে দেখা যাবে যে আফটার মানে 1000 ইয়ার্স অর আফটার 100 ইয়ার্স আমরা একটা ট্রু ইম্প্যাক্ট দেখতে পাবো কিংবা একটা বড় পরিবর্তন দেখতে পাবো। আমি ঠিক যেভাবে দেখি যে আমাদের আসলে সফল মানুষ হওয়ার থেকে বরং মূল্যবান মানুষ হওয়া উচিত। মানে মূল্যবান মানুষ হলে কি হয়, মানে মূল্যবান মানুষ তো তখনই হয় যখন সে একটা মূল্য ক্রিয়েট করতে পারে তার সোশ্যালি অথবা মানে অন্তত তার দেশে। সো আমরা সফলতার দিকে যখন ছুটছি তখন কিন্তু এটা একটা ব্যক্তিকেন্দ্রিক অ্যাচিভমেন্ট হয়, বাট আমি যখন মূল্যবান মানুষ হচ্ছি, মূল্যবান মানুষ কিন্তু একটা সমষ্টিগত টার্ম। তো তখন কি হচ্ছে, আমি একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারছি, বা আমি যে কারণে মূল্যবান সেটা কিন্তু এমন একটা কেস স্টাডি হয়ে দাঁড়াচ্ছে, একই ওয়েতে আরও অনেকজন মানুষ মূল্যবান হবে। সো আমরা যদি মূল্যবান মানুষের সংখ্যা বাড়তে দেখি, তখন কিন্তু এক সোসাইটি একটা পজিটিভ চেঞ্জের ভেতর দিয়ে যাবে। অ্যান্ড দেন আমি যদি বলি যে আমাদের আসলে কি হওয়া উচিত, আমাদের আসলে ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, অ্যাথলেটস বলি, হ্যাঁ, আমাদের আসলে সবারই আয়ু আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন। অ্যাভারেজ আয়ু অনেক কম, মানে অনেক কান্ট্রিতে অনেক কম, আমাদের কান্ট্রিতে অ্যাভারেজ গড় আয়ু অনেক কম। আমাদের আসলে থিঙ্ক করা উচিত যে হ্যাঁ, ধরলাম যে আমরা 60 বছর বাঁচছি গড় আয়ু হিসেবে, বাট সবার চিন্তা করা উচিত আমরা মানে 600 বছর বাঁচতে চাই। এখন 600 বছর তো বাঁচা সম্ভব না, তাহলে কিভাবে আমি আসলে 600 বছর বাঁচবো? হ্যাঁ, আমি আমার মানে অ্যাকচুয়ালি আমি বেঁচে থাকছি 60 বছর, কিন্তু আমি এমন কাজ করে যেতে যেন পারি, বা এমন কাজগুলো যেন আমি রেখে যেতে পারি যেটা আমাকে বাকি 600 বছর বাঁচিয়ে রাখবে। সো আমি যদি এভাবে চিন্তা করি, তাহলে নিশ্চয়ই আমি এমন কাজ করবো, অবশ্যই পজিটিভ ওয়েতে, যে আমি এমন ধরনের কাজ করে যাব, এমন ইম্প্যাক্ট ফেলে যাব যেন আমি মানে 600 বছর বেঁচে থাকতে পারি মানুষের মধ্যে। মানে আমার মৃত্যু হবে, বাট আমি বেঁচে থাকবো। সো আমরা যদি এভাবে চিন্তা করি, তাইলে হয়তো একটা সমষ্টিগত চেঞ্জ আসতে পারে। তো আমি
একদম ইম্পার্সন, মানে একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি এভাবেই মানে নিজেকে এভাবেই ধারণ করি, এবং আমি ওই ট্রু ইম্প্যাক্টটা রেখে যেতে চাই যেন আমি ৬০০ বছর পরেও আসলে বেঁচে থাকতে পারি। সো কালেকটিভলি অনেক কিছু বলা কঠিন, বাট একদম ইম্পার্সন হিসেবে আপনি যেটা বললেন আমি এভাবেই আসলে চিন্তা ভাবনা করি। আচ্ছা, সো ফাইনাল কোশ্চেন from my side is that you have achieved something in Bangladesh, truly remarkable. একটা ইউনিকর্ন নিজ হাতে বানানো, ইটস নট গেম, প্রপোজ টু ইউনিকর্ন, হ্যাঁ প্রপোজ অ্যাকচুয়ালি ইউনিকর্ন, প্রপোজ টু হোয়াটএভার। ইউনিকর্ন। সো এই যে গেম এন্টারপ্রেনারশিপের যে জার্নি, এর ভিতরে কিন্তু অনেক অনেক হিরো থাকে যাদেরকে আমরা ফলো করি, যাদের কথা আমাদের ভালো লাগে, কোনো একটা উক্তি হয়তো আমাদেরকে এত বেশি মোটিভেট করে যে আমরা ওটার পিছনে ছুটি। সো আমি তোমার কাছ থেকে কিছু মানুষ এর নাম শুনতে চাই যারা আসলে তোমাকে তোমার এই জার্নিতে অথবা তোমার লাইফে দে হ্যাভ বিন ইম্পর্ট্যান্ট অ্যান্ড তাদের সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে, তাদের কথা, কাজ, জার্নি, লাইফস্টাইল। সো এরকম এরকম কারা আছেন? শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে আমি এই মুহূর্তে মনে করতে চাই পার্থপ্রতিম নাথ দাদা। উনি আমার শিক্ষক ছিলেন। ইভেন সামহাউ আমার একই প্রতিষ্ঠানে বন্দিবার সাথে ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। উনি এখন আছেন হচ্ছে চায়নাতে, এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে। তো আহ, আমি যখন পড়ানো শুরু করি তখন ওনার পড়ানো দেখেই আসলে নিজেকে একটু একটু করে গ্রুমিং করা শুরু করি। অ্যান্ড উনি পড়ান, ওনার পড়ানো দেখেই ভেতরে আমি ধারণ করি যে আমি একজন শিক্ষক হতে চাই। তো আচ্ছা, আহ, আহ, মানে উনি শিক্ষকদের মধ্যে উনি আমার আইডল। তো আম, এরপর যদি এন্টারপ্রিনারশিপ বলি, অনেকজনের কথাই মনে পড়ছে, বাট এই আমি মুহূর্তে অনেকজনের নাম শুনতে পারি, কোনো অসুবিধা হ্যাঁ নেই। যেমন জাহেদ সবুর ভাই আছেন। উনি বাংলাদেশ থেকে মানে গুগলে জব পাওয়া প্রথম ইঞ্জিনিয়ার, এবং এখন উনি সুইজারল্যান্ডে আছেন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, জেমিনি এর টিমের সাথে উনি ছিলেন, অনেকগুলো টেকনোলজি উনি নিজে হাতে সুপারভাইজ করেছেন। জাহেদ সবুর ভাইয়ের কথা মনে পড়ছে এই মুহূর্তে। গ্লোবালি যেমন জ্যাকমা আছেন, হুম, এলন মাস্ক আছেন, ওনাদেরকে আসলে হুম, ওনার স্টোরি ফলো করা হয়। আচ্ছা, ইভেন স্যাম অল্টম্যান আছেন, হুম, ল্যারি পেইজ আছেন, হ্যাঁ। তো হুম। এদের সাকসেস হিস্টোরি আমি পড়ি প্রতিনিয়ত, নামগুলো মোটিভেট। ইম্পর্টেন্ট, নামগুলো নামগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। বিকজ সবাই নাম জানে না। ইয়েস। They have to know the names, they have to study. So tell as many names as you can. আর যদি কেউ থাকে, you can speak about. এই মুহূর্তে যেমন সুন্দর পিচাইয়ের কথা মনে পড়ছে। Right. যেমন কয়েকদিন আগেই যখন খেলা দেখছিলাম দেখি উনি গুগলের সিইও, হ্যাঁ গুগলের সিইও সুন্দর ওই পিচাই আপনার হচ্ছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যে ম্যাচ ইন্ডিয়ার যে হচ্ছিল ম্যাচে সেখানে। কমেন্ট্রি করছিলেন। হ্যাঁ। রাইট, রাইট। সো ইনাদের কথা এই জন্য মনে পড়ছে যে ইনাদের স্টোরিগুলো অনেক বেশি মোটিভেট করে। হ্যাঁ Right. মানে লাইফের অ্যাচিভমেন্ট যে জার্নির ভেতর দিয়ে ওনারা গেছেন সেগুলো অনেক বেশি মোটিভেটিং। সো অনেক লেসন নেওয়ার আছে। সো আমি তখনই শিখতে পারবো। যেমন বলে না যে সাকসেসফুল হতে গেলে সাকসেসফুল মানুষজনদের লাইফ সম্পর্কে জানতে হয় অথবা তাদের সাথে চলতে হয়। বড় হতে গেলে বড় বড় মানুষদের সাথে চলতে হয়, অথবা তাদের লাইফ স্টোরি সম্পর্কে জানতে হয়। সো Right. আমি যেহেতু চলতে পারছি না, তাহলে আমার ওয়ে আছে আমি তাদের স্টোরিটা জানি। সো এই মুহূর্তে এই মানুষজনগুলোর কথা মনে পড়ছে। আমার লাইফে হয়তো মানে তারা জানবে না যে তাদের ইম্প্যাক্ট আমার লাইফে আছে, বাট হুম। সামহাউ তাদের স্টোরি আমার লাইফে একটা বড় ইম্প্যাক্ট আছে। সো থ্যাংক ইউ আব্দুর রহমান সময় দেওয়ার জন্য, and it has been a pleasure to discuss things about life and everything, business and everything. So thank you so much. থ্যাংক ইউ।